আসসালামু আলাইকুম। লাস্ট ক্লাসে আমরা এসকিউএল ইনজেকশন নিয়ে কথা বলছিলাম। তবে বলেছিলাম যে কিছু ল্যাব সলভ করবে কোর্সেগার আর ট্রাইহ্যাড নিয়ে। আচ্ছা, আজকে আরেকটা ইনজেকশন দেখবো, সেটা হচ্ছে এক্সএসএস ইনজেকশন, ওকে, যেটাকে বলা হয় হচ্ছে ক্রস সাইট স্ক্রিপ্টিং। আচ্ছা, দুইটার মধ্যে পার্থক্যটা আসলে কি? এসকিউএল ইনজেকশন আর হচ্ছে এক্সএসএস ইনজেকশন। তো আমরা জানি যে এসকিউএলটা মেইনলি ডেটাবেজ নিয়ে কাজ করে, ডেটাবেজ বা সার্ভার রিলেটেড। ওকে, আমরা যখন এসকিউএল ইনজেকশনটা অ্যাপ্লাই করতে হবে তখন আমরা ডেটাবেজের অ্যাক্সেস পাওয়ার জন্য মেইনলি ইনজেকশনগুলো চালাই। তো যেমন আমরা যেটা বলছিলাম যে ইনজেকশন কীরকম, আমাদের বডিতে যখন ইনজেকশন পুশ করা হয় তখন আমাদের বডিতে হচ্ছে মেডিসিনটা যাওয়ার পর ও নিজের মতো কাজ করে, মানে যেই টাইপের ওষুধ দেওয়া হয় ওই অনুযায়ী কাজ করে। তেমনভাবে ইনজেকশনগুলো হচ্ছে এরকম, আমি পেলোড পাঠাবো, কী ধরনের পেলোড পাঠাচ্ছি ওই অনুযায়ী আমরা রেসপন্স পাবো। তো এসকিউএল ইনজেকশনটা আমরা হচ্ছে ডেটাবেজের জন্য হচ্ছে ইনজেকশনটাতে ডেটাবেজের ইনফরমেশন পাওয়ার জন্য বা সার্ভার থেকে ইনফরমেশন নিয়ে আসার জন্য। অন্যদিকে এক্সএসএস বিষয়টা একটু ডিফারেন্ট, এইটা আমরা কাজ করতেছি সার্ভার সাইডে, আর এক্সএসএসটা কাজ করে হচ্ছে ইউজারের সাইড থেকে। আই মিন, ধরেন আপনি একটা ওয়েবসাইট বা অ্যাপ্লিকেশনে লগ ইন করছেন। এখন এই লগ ইন করার ক্ষেত্রে আমি যে ইনফরমেশনগুলো দিচ্ছি এই ইনফরমেশনগুলো দেখা যায় একটা, মানে যখন আমি সাবমিট করি তখন একটা কুকি সেট হয় ব্রাউজারে বা আমাদের ডিভাইসে। তো অনেক সময় আমরা যদি চাই ওই কুকিটাকে কী করতে পারি, এক্সট্র্যাক্ট করতে পারি। কুকির মধ্যে কী কী পাওয়া যেতে পারে, ইউজারের যে পাস কি আছে, ইউজারের যে ইউজার নেইম আছে বা আদার্স যে ইনফরমেশন আছে যেগুলো পাবলিক না, সেগুলোর অ্যাক্সেস আমরা কী করতে পারি, পাইতে পারি। তো এটা আসলে আমি যদি এক্সাম্পল দিয়ে বলি সেই ক্ষেত্রে, যেমন ধরুন আমরা এই একটা ওয়েবসাইটে আসছি, মানে এটা হচ্ছে আমাদের ওই অনেকটা সিমুলেটরের মতো। আই মিন, এখানে আপনি চাইলে যে কোনো ধরনের অ্যাটাক চালাতে পারেন, সমস্যা। আর আরেকটা বিষয়, আপনারা যে কাজটা ভুল করে থাকবেন সেটা হচ্ছে যখন তখন যে কোনো সাইটের উপরে অ্যাটাক চালাইতে যাবেন। এটা স্বাভাবিক, নতুন যারা সাইবার সিকিউরিটি শিখে তারা এই কাজগুলো করে। যেমন মন চাইলো যে আজকে আমি হচ্ছে ডিজিএফআই ওয়েবসাইট খেয়ে ফেলবো, কিন্তু এইগুলো কখনো করতে যাবেন না। কারণ আপনি অ্যাটাক করবেন ঠিক, দেখবেন যে কিছু হয় নাই, কোনো প্রবলেম হয় না, কিন্তু আপনার যে আইপি অ্যাড্রেস আছে সেটা তারা ধরে রাখছে এবং ওইটার মাধ্যমে আপনার ইনফরমেশনগুলো গ্যাদার করে তারা আপনাকে ব্লক লিস্ট করে রাখবে। এটা কি প্রবলেম হয়, যেমন ধরুন আপনি অস্ট্রেলিয়ার একটা ওয়েবসাইটে অ্যাটাক করছেন। এখন আপনার মন চাইলো যে আপনি গ্রাজুয়েশন শেষে এমএস করতে অস্ট্রেলিয়া যাবেন। এখন তারা কিন্তু আপনার ইনফরমেশন রেখে দিছে, যখন আপনি ভিসার জন্য অ্যাপ্লাই করবেন তখন আপনাকে ব্লক করে দিবে। সুতরাং হুটহাট যেখানে মন চায় ওইখানে অ্যাটাক করতে যাবেন না, ঠিক আছে? আপনার ইনফরমেশন যদি
কোনো ধরনের অ্যানোমালি পায়, সেক্ষেত্রে কিন্তু আপনার ভিসা জটিলতায় পড়তে হবে। ওকে, অনেক সময় আপনার আইপিও ব্লক করে দিতে পারে, যে আপনি ওই আইপি দিয়ে আর ইন্টারনেট ইউজ করতে পারবেন না। ওকে, সেজন্য কোথায় হিট করছেন, কোথায় করা যাবে, কোথায় যাবে না, সেটা অবশ্যই চিন্তা করবেন। হ্যাঁ, অনেক সময় হয় যে কিছু ইনফরমেশনের জন্য আমাদের অনেক সেন্সিটিভ জায়গায় হিট করতে হয়, তবে সেক্ষেত্রে নিজেদেরকে হাইড করে রাখতে হবে। এগুলো আমরা আসলে সামনে জানবো। তারপরে ফুটপ্রিন্ট থেকে যায়, যে আপনি যেখানে, আপনি যেই ওয়েবসাইটেই যাচ্ছেন না কেন বা যেই অ্যাপ্লিকেশনেই যাচ্ছেন না কেন, কিছু কিছু জায়গায় ফুটপ্রিন্ট থাকবে। তো সেটা কীভাবে কী করা যায়, আমরা বেসিক একটা মোটামুটি ধারণা পাবো যে আসলে কীভাবে নিজেকে হাইড রাখা যায়। তো ফরেন্সিক করলে দেখা যায় অনেক সময় চলে আসে, কারণ দেখবেন যে যত অ্যাডভান্স লক বের হবে তত অ্যাডভান্স চোর বের হবে। সিস্টেমটা এরকমই, আপনি যত অ্যাডভান্স তার থেকেও তার অ্যাডভান্স থাকতে পারে, আবার তাদের থেকেও আপনি অ্যাডভান্স হতে পারেন। ওকে, আচ্ছা, যেটা বলছিলাম যে ক্রস সাইট স্ক্রিপ্টিং, যেমন ধরুন এইটা একটা ওয়েবসাইট, আমি যে কোনো একটা মেনুতে যাই, সাপোজ আমি ক্যাটাগরিতে আসলাম, ক্যাটাগরিতে একটা পোস্টে যাই। আচ্ছা, এখান থেকে সে আমাকে হচ্ছে পোস্টের লিস্টগুলো দেখাচ্ছে। এখন এই যে পোস্টের যে লিস্টগুলো দেখাচ্ছে, এখানে কিন্তু আমার কোনো স্ক্রিপ্ট কাজ করবে না। আমি যদি কোনো কোড লিখি, জেনারেলি কাজ করার কথা না, শুধু টেক্সট ইনফরমেশন বাদে আমি যদি কোনো কিছু সার্চ করতে চাই সেটা পেতে পারি, আমি যদি কোনো জায়গায় লগ ইন করতে যাই সেটা করতে পারি, কিন্তু আমি কোনো অপারেশন চালানোর মতো অথরিটি বা অথরাইজেশন আমার নাই। কিন্তু এক্সএসএস কী করে, যদি তাদের ডেটাগুলো ফিল্টার না করে, যেমন ধরেন আমরা কি করি, যে ধরেন সার্চ বক্সে আমি কিছু একটা সার্চ করলাম, সার্চ করলে কি হয়, তারা একটা ফাংশন লেখা থাকে, যে ফাংশনের কাজ হচ্ছে আমি কোনো অ্যানোমালি ইনফরমেশন যদি দিই, সে যদি দেখে কোনো কোড আসছে, সেক্ষেত্রে সে ফিল্টার করে ওইটাকে স্ট্রিং বানায় তারপর হচ্ছে সার্চে কাজ করাবে। কারণ যদি ফিল্টার না করে সেক্ষেত্রে কী হবে, যে ওই কোডটা এক্সিকিউট হবে, এক্সিকিউট হলে তার সিস্টেমে প্রবলেম হবে। যেমন আমি এখানে যদি আমি দেখাই যে এই জায়গায় আমি কোড রান করব, ঠিক আছে, এক্সএসএস ইনজেকশনটা সাধারণত হচ্ছে জাভা স্ক্রিপ্ট দিয়ে করা হয়। ওকে, আর আমরা জানি যে জাভা স্ক্রিপ্টের কোডগুলো মেইনলি হচ্ছে স্ক্রিপ্ট নামের ট্যাগের মধ্যে লেখা হয়। আমি একটু স্ক্রিপ্ট হচ্ছে স্টার্টিং শেষ করি, এই মাঝখানে সাপোজ আমি লিখলাম যে অ্যালার্ট, আমি বুঝবো কীভাবে আমার এক্সএসএস এখানে কাজ করবে। আমি অ্যালার্ট লিখে একটা এন্টার প্রেস করি, দেখেন এখানে সে একটা পপ আপ বাটন রান করছে। ওকে, দেন এরপর পেজটা লোড করবে। আমি যদি এই যে অ্যালার্টের প্যারামিটারের মধ্যে বলে দিই যে সাপোজ অ্যাক্সেস ডিনাইড, দেখবেন এটা হচ্ছে প্রিন্ট করবে উপরে, এই দেখেন এখানে চলে আসছে কি অ্যাক্সেস ডিনাইড, তার মানে এই সিস্টেমে প্রবলেম আছে। আমি চাইলে এখানে যে কোনো ধরনের অপারেশন কী করতে পারবো, যে জাভা স্ক্রিপ্টের মাধ্যমে চালাইতে পারবো। আবার যদি আমি এক্সাম্পল হিসেবে বলি যে আচ্ছা ঠিক আছে অন্য সাইডে কাজ করে না, যেমন ধরুন আমি গুগলে গেলাম, যদি সামথিং লিখে সার্চ করলাম, তাহলে এক্সেসটা হওয়ার কথা ছিল কোথায়, এই জায়গাটায় না। এই সেম এক্সেসটা গুগলে দেন, দেখবেন কাজ করবে না, কারণ গুগল হচ্ছে ওদের ডেটাগুলোকে ফিল্টার করে। ওকে, গুগল বা অন্যান্য যে ওয়েবসাইটগুলো আছে ওরা ফিল্টার করেই রাখে, সার্চ করছেন দেখবেন এইটা হচ্ছে আপনার এক্সেসএস কাজ করবে না। এখন ওরা হচ্ছে হোম পেজে রিডাইরেক্ট করে হোম পেজে নিয়ে আসছে। ওকে, এই হচ্ছে ঘটনা। ওকে, গেল এইটা ঠিক আছে। এখন প্রশ্ন হচ্ছে এখান থেকে আমরা কি কি করতে পারি। এইখান থেকে আপনি চাইলে, যেটা বলছিলাম যে আপনি ইউজারের যে ইনফরমেশন, এন্ড ইউজারের সেই ইনফরমেশনগুলো বের করতে পারবেন কীভাবে। যেমন ধরুন আমি যেখানে আসি, এখান থেকে হচ্ছে আমি কুকিটা দেখতে যাচ্ছি যে এই ওয়েবসাইটের, আমরা তো জানি যে আমরা যে কোনো অ্যাপ্লিকেশনে বা ওয়েবসাইটে
যখন আমরা ভিজিট করি তখন একটা কুকি জেনারেট হয়। কুকির কাজটা কি, আপনার যে ইনফরমেশনগুলো আছে, মানে আপনি যে ইউনিক ইউজার, আপনাকে আইডেন্টিফাই করার জন্য ওরা হচ্ছে একটা আইডি, একটা একটা কিওয়ার্ড আর কিছু কিছু ইনফরমেশন দিয়ে একটা স্টোরেজ তৈরি করে, যাতে আপনি যে সেকেন্ড টাইম আসছেন ও যাতে আইডেন্টিফাই করতে পারে। যেমন আপনি দেখবেন যে অনেক ওয়েবসাইট আছে, বিশেষ করে মার্কেট প্লেসের যে ওয়েবসাইট, ওইখানে গেলে আপনি দেখবেন আপনার লগ ইন করার প্রয়োজন হয় না। আমি যদি অ্যামাজনে যাই, amazon.com, ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, এই যে আমি যে আসলাম, ওরা কিন্তু আমার নামে একটা কুকি জেনারেট করে ফেলছে অলরেডি। তো এখন ধরুন আমি এটার মধ্যেই গেলাম যে লাইফ প্ল্যানস, এখান থেকে অ্যাড কার্ড, যে কোনো একটা প্রোডাক্ট আমি অ্যাড করবো। কোথায় অ্যাডের অপশন, কোথায়? আচ্ছা এটার মধ্যে যাই দেখি কি আছে। গেলাম লাইফ লাইফ প্ল্যান্টে, নিয়ে আসছি দেখি। আচ্ছা আসলো, এখানে বলা আছে কি অ্যাড টু কার্ট, আমি অ্যাড করলাম, এখানে অ্যাড হবে। খুবই স্লো এই সময়টা আসলে, সিটি কর্পোরেশনের ঝাড়ুদার থেকে শুরু করে সবাই নেট ইউজ করে, তো একদম যত অবস্থা। আচ্ছা একটা অ্যাড হয়েছে, আপনি এই পেজটা ক্যাশ ক্লিয়ার করে দেন, ক্যাশ ক্লিয়ার করে একটা রিলোড দেন, দেখবেন এই সেম থাকবে। কেন? কারণ আমি যখন ওদের ওয়েবসাইটে আসি, আমার আইপি ধরে ওরা হচ্ছে আমার সিস্টেমের ইনফরমেশন ধরে ওরা হচ্ছে একটা আইডেন্টিফিকেশন নাম্বার দিয়ে রাখছে, যার জন্য আমি সেকেন্ড টাইম বা থার্ড টাইম আমি যতবার ভিজিট করব, এটা নির্দিষ্ট একটা টাইম দেওয়া থাকে, 10 দিন, 15 দিন বা 1 সপ্তাহ। আমি লগ ইন ছাড়াই যখন আসবো, সে আমাকে দেখাবে যে তোমার কার্ডে একটা জিনিস অ্যাড আছে, তার মানে কি এখানে একটা কুকি জেনারেট হয়। ওকে, এটা দেখানোর কারণ হচ্ছে এটাই যে আমি যদি চাই কুকি ইনফরমেশনগুলো এই এক্সেসের মাধ্যমে আমরা নিয়ে নিতে পারবো যে কোনো ইউজারের। আচ্ছা এটা আমি ক্যাশ ক্লিয়ার করে দিয়েছিলাম, তাও কিন্তু কুকিটা রয়ে গেছে, কারণ কুকিটা জমা হয় হচ্ছে ওদের সার্ভারে, আমার ব্রাউজারে না। ঠিক আছে, মানে কুকির যে আইডিটা মেনলি ওদের সার্ভার থেকে দেয়, এবং ওদের কাছে হচ্ছে আমার আইপি অ্যাড্রেস সহ ইনফরমেশনগুলো থাকে। আমরা যদি একটু সার্চ করে দেখি, কি আসছে, কুকিজ সার্ভার না কিছু দেখে একটা সার্চ করতে হবে, কি আসছে আইডল, কি লিখে সার্চ করে আমি জানি না, আমি এগুলো সার্চ করি না অনেকদিন। এই জায়গায় আমি একটা প্রবলেম করতেছি, আমার সিস্টেমে যে ব্রাউজার আর্কিটেকচারটা কি আছে, সুন্দর একটা আর্কিটেকচার ছিল, দেখছি না, এটা কি অবস্থা? আচ্ছা দেখেন, আপনি যখন ব্রাউজার থেকে একটা রিকোয়েস্ট পাঠান, আপনি হচ্ছে সার্ভারে একটা রিকোয়েস্ট পাঠাইছেন, সে সাথে সাথে একটা ল্যাঙ্গুয়েজ সেট করে দিছে আর আপনাকে একটা আইডি দিয়ে দিছে। ঠিক আছে, আপনাকে একটা আইডি সেট করে দিছে, পাশাপাশি আপনাকে একটা, আপনি যে কোন ল্যাঙ্গুয়েজটা ইউজ করছেন সেই ল্যাঙ্গুয়েজটা সেট করে দিয়ে দিচ্ছে আপনার ব্রাউজারের কাছে। এখন সেকেন্ড টাইম যখন আপনি হিট করবেন, তখন আপনি দেখেন যে এইখানে যে আইডিটা আছে, আপনার ব্রাউজার কিন্তু সেই আইডিটা নিয়ে হিট করতেছে। তার মানে সিম্পল একটা জিনিস চিন্তা করেন, আমরা যেটা করছিলাম যে অ্যামাজনে হচ্ছে আমরা প্রোডাক্ট অ্যাড করছিলাম,
তো সাপোজ আমি কি কি প্রোডাক্ট অ্যাড করছি, এখন আপনি যদি কোনোভাবে ওই কুকিটা নিয়ে নিতে পারেন, তার মানে কি আমার কার্টের মধ্যে যতগুলো মানে প্রোডাক্ট অ্যাড করা আছে আপনি চাইলে সেগুলো কি চেক করতে পারবেন। এবং শুধুমাত্র এটা তো একটা মার্কেট প্লেসের সিম্পল একটা জিনিস দিয়ে উদাহরণ দিলাম, আপনি দেখা যাচ্ছে কিছু সেন্সিটিভ ইনফরমেশন এবার পেয়ে যেতে পারেন কোনো জায়গা থেকে। ওকে, তো যাই হোক, কুকি নিয়ে আর না বলি, বুঝতেই পারতেছেন যে একটা আইডি দেয়, আইডি দিয়ে হচ্ছে সে নেক্সট টাইম আইডেন্টিফাই করার জন্য সে ওইটাকে আবার কী করে সার্ভারে স্টোর করে রাখে, আর ব্রাউজার এন্ড থেকেও স্টোর থাকে। ওকে, আপনি দেখবেন যে ক্যাশ ক্লিয়ার করতে গেলে যদি আপনি ম্যানুয়ালি ক্লিয়ার করতে চান কন্ট্রোল শিফট আর না দিয়ে, তখন দেখবেন যে এই জিনিসটা ঘটে। সেটা হচ্ছে আপনার ওখানে বলা থাকে যে আপনি কুকি কি ডিলিট করতে চাচ্ছেন কিনা, ব্রাউজারে যেটা সেভ করা আছে সেটা। এখন আমি একটু এখানে ফাংশনটা চেঞ্জ করি, যেমন এইটুকু আমার কি জাভাস্ক্রিপ্ট, যেখানে অ্যালার্টের কাজ কি, অ্যালার্টের কাজই হচ্ছে পপ আপ একটা বক্স ওপেন করবে। ওকে, আর ভিতরে যাই লিখবো ওইটা কী হবে আপনার শো করবে বক্স। তো আমি যদি console.log দিতাম, console.log মানে সেম কথাটাই, জাস্ট console.log, এটা অন্য কিছুই না, সেম জিনিস। আমি জাস্ট দেখানোর জন্য এই ইনফরমেশনটা এই নিচে দেখাবে এই কনসোলের মধ্যে। আমি যদি এটা রিলোড করি এটা চলে যাবে, কারণ পেজ রিলোড হলে চলে যায়, এই যে আসছে তাও, ঠিক আছে, অ্যাক্সেস ডিনাই। তার মানে আমি কোনো অপারেশন চাইলে কি করতে পারতেছি, এই জায়গা থেকে চালাইতে পারতেছি, তার মানে এই সাইটে কি আছে, ভালনারেবিলিটি আছে। ওকে, দেখি কুকিটা পাওয়া যায় কিনা, এই সাইটে কোনো কুকি আছে কিনা। কুকির জন্য আমাদের ফাংশন হচ্ছে ডকুমেন্ট ডট এন্টার প্রেস করেন। ও, এটা তো সরাসরিভাবে আসবে না, আমার অ্যালার্টে দিতে হবে অথবা কনসোলে দিতে হবে, দুইটার একটা আছে। আমরা কাজ করি, এটাকে অ্যালার্টেই দিই। করেন কুকি নাই, খালি, আই মিন এটা আমি সেকেন্ড টাইম থার্ড টাইম যতবারই আসবো আমার আগের কোনো ইনফরমেশন এই ওয়েবসাইট ধরে রাখবে না, সার্ভারে রাখবে না। না রাখাটাই স্বাভাবিক, কারণ হচ্ছে এটা তো সিমুলেটর, এখানে কয়জনের ইনফরমেশন রাখবে, কেন এক সময় অনেকেই ট্রাই করতেছে অনেক জায়গা থেকে। ওকে, যেমন ধরুন আমি যদি এক্সাম্পল হিসেবে আরেকটা কথা ইউজ করতে পারি, কুকিটা বাদ দিয়ে আমি যদি বলি ডোমেইন, ডোমেইন দিয়ে এন্টার প্রেস করেন, দেখেন ডোমেইনের নাম চলে আসছে, আপনি যেই ডোমেইনে আছেন, এই যে testphp ডট এই বাংলা ওয়েবসাইট যেটা ওয়েব ডট কম, যেটা শুধুমাত্র আপনার কি আসছে, আপনার ডোমেইন নেমটা চলে আসছে। সো আমি চাইলে এখন এখান থেকে যে কোনো ধরনের অপারেশন চালাইতে পারি। ওকে, এখন আমরা একটা কাজ করি, একটু অ্যাডভান্স চিন্তা করি যে এখানে আচ্ছা গুগলে সার্চ করি, দেখি কী কী আছে। সরাসরি জাভাস্ক্রিপ্টের তথ্য লিখলে পরে আপনাদের বুঝতে ঝামেলা হবে। XSS পেলোড, মিডিয়ামে লিখি, ফেচ করার কোনো ইনফরমেশন আছে কিনা দেখি, কোনো পেলোড আছে কিনা, সরাসরি নিয়ে যাই, এখান থেকে লিখতে হবে না কষ্ট করে। ফেচ অনেকগুলো এক্সেস আছে ফেচের উপরে, এই জায়গায় কী আছে,
আচ্ছা আমি একটা কাজ করি, আমি নিজেই লিখি। এই জায়গার যে কোডগুলো ডিফারেন্ট, সহজ করে সাপোজ আমরা কি বলছিলাম যে আমরা এক্সএসএস চালানোর জন্য জাভা স্ক্রিপ্ট অ্যাপ্লাই করি। তো জাভা স্ক্রিপ্টের কেসে স্টার্টিং অ্যান্ড এন্ডিং কীভাবে হয়, স্ক্রিপ্ট দিয়ে। হ্যাঁ, যেহেতু আমার স্ক্রিপ্ট শুরু হয়েছে তার মানে দেখি শেষ আছে স্ক্রিপ্ট। এর মাঝে হচ্ছে আমি মেনলি কোডটা লিখব। কী কোড লিখবো? ধরুন আমি চাচ্ছি যে আমার মানে এই যে ব্রাউজারটা আছে, আমি মাত্র যেখানে অ্যাপ্লিকেশনটা রান করলাম, এই ব্রাউজারের মধ্যে আমি যখন পেজটা লোড করব, লোড করার সাথে সাথে আমার কোনো একটা ওয়েবসাইট থাকবে, সেখানে কি করবে, আমার এই ব্রাউজারের কুকিটা সে নিয়ে নেবে। ওকে, যেমন ধরুন আমি প্র্যাকটিসের জন্য একটা ওয়েবসাইট আছে, সেটা হচ্ছে ওয়েবহুক নামের একটা ওয়েবসাইট আছে, webhook.com, এটা মানে .site। সেটা খুবই স্লো কাজ করে, এটাই সমস্যা। আচ্ছা হইতে থাক, লোড হোক, আমার কোডটা লিখি। উইন্ডো alert ফাংশন। ফাংশনটা কি কাজ করবে? এই ফাংশনটার কাজ হবে, সে হচ্ছে ফেচ করবে। ফেচের কাজ হচ্ছে কি, ধরেন আমি কোনো একটা ইনফরমেশন ধরে নিয়ে আসতে চাচ্ছি। সাপোজ আমরা ওই যে ডেটাবেজে কী করছিলাম, সিলেক্ট করছিলাম না, সিলেক্টের কাজ কি, যে আমার যে টেবিল আছে, টেবিল থেকে ডেটা সিলেক্ট করে। যেমন বলি সিলেক্ট নেম, তার মানে কি আমার টেবিল থেকে কি সিলেক্ট করবে, নেম সিলেক্ট করবে। তো এই ফেচের কাজ হচ্ছে, এই ফেচ ফাংশনের মধ্যে আমি যেই কাজটা করতে বলবো, আমি যেই জায়গা থেকে ইনফরমেশন নিয়ে আসতে বলবো, সে সেখান থেকে নিয়ে আসবে। ওকে, ধরুন আমি বললাম যে আমাদের ওই ওয়েবসাইটটার নামটাই আমি এখানে কি যেন নাম, এটা হলো সরি ওয়েবহুক। আমি এই ওয়েবহুকটা এখানে দিয়ে দিতে পারি। সরি, আমার টার্গেটেড ওয়েবসাইট ফার্স্টে যাবে। ওকে, টার্গেট ওয়েবসাইট ছিল হচ্ছে আমার এইটা। মানে আমি এইখান থেকে হচ্ছে কি নিব, যে আমার ইনফরমেশন যেগুলো লাগতেছে সেইগুলো নিব। ওয়েট, আমি তো রান করাবো এই জায়গাটায়, সরি। তার মানে আমি যদি এই ওয়েবসাইটে রান করাই, তার মানে এই ওয়েবসাইটের নামটা আমার দরকার নাই, আমার ডেস্টিনেশন যে ওয়েবসাইট সেইটা লাগবে। আমি ডেস্টিনেশন হচ্ছে আমি ইনফরমেশনটা এখানে নিয়ে আসবো। ঠিক আছে, আমি চাচ্ছি যে এই ওয়েবসাইটে ইনফরমেশনটা চলে আসবে। এই রোড জেনারেট করে বসে আছে আমার। যাই হোক, আমি এক্সাম্পল হিসেবে দিচ্ছি, আমি পুরো কোডটা রান করতে মনে হয় পারবো না, কারণ নেটের প্রবলেম হচ্ছে। আচ্ছা, তাহলে আমার টার্গেট কোডটা, আমি ধরেন এই ওয়েবসাইটটা আমি নিয়ে আসলাম। ওকে, আনার পরে আমি বসাই দিলাম আমার ফেটসের মধ্যে। এখন এটার মধ্য থেকে আমরা কি নিব, কুকি নিব। তাহলে লিখে দেন কুকি ইকুয়াল টু, কী করবে, ডকুমেন্টস। জাভাস্ক্রিপ্ট যারা করছেন তারা সহজে এটা বুঝতে পারবে এখানে কী করতেছে। একটু আগে যেটা করছিলাম, যে আমরা এই ফাংশনটা ইউজ করছিলাম, এই মেথডটা ইউজ করছিলাম কেন, কারণ কুকিটা প্রিন্ট করার জন্য। ঠিক আছে, আমরা কুকিটা পাই নাই ওই ওয়েবসাইটে। ঠিক আছে, এটা ছিল প্রবলেম, যে পাই নাই যেহেতু, সেখানে তো আমরা শো করাইতে পারবো না। তো এখন আমরা এখানে একটু অ্যালার্ট নামের একটা ফাংশন দিয়ে দিই, পাশাপাশি হচ্ছে স্ক্রিপ্টটা শেষ করে দিচ্ছি। দেখেন এই সিম্পল একটা কোড, আমি যদি এই ব্রাউজারে রান করি, এই জায়গায় জাস্ট বসায় দিই, এই জায়গাটা এই স্ক্রিপ্টের এখান থেকে, তাহলে খেলা শেষ।
তার মানে রান করলে আপনার ইনফরমেশনটা কী হবে, সরাসরি এই ইউজারে চলে যাবে। আমাদের এটা হচ্ছে টোটাল ইউআরএলটা অ্যাড করা হয় না এখানে। ডিকোড হয়ে গেছে। বুঝলাম, লোডই করতেছে। আচ্ছা, সেটা হচ্ছে আমি চাইলে কি করতে পারবো, যে কোনো ইনফরমেশন টেক্সটটা বেশি 2 না 3 এটা। আচ্ছা, যে কোনো ইনফরমেশন আমি এই ফাংশনের মাধ্যমে এখানে অ্যাড করে বসাই দিতে পারবো। আচ্ছা, যাই হোক, এইটা একটা ধারণা। এখন আমরা একটু দেখি যে স্ক্রিপ্টগুলো কেমন হয়। দেখেন এই যে এই জায়গাটায় ওরা হচ্ছে বেস 64-এর যে ডিকোডি মানে এনকোডার ইউজ করে পরে হচ্ছে নিচে অ্যাপ্লাই করছে, অ্যালার্টের কথাটা চেঞ্জ করে দিচ্ছে। ওকে, আর একটু নিচে যাই। দেখেন আর একটা স্ট্র্যাটেজি আছে, সেটা কি? সেটা হচ্ছে আমরা অনেক সময় ইমেজের যে ট্যাগ ইউজ করি, এই ট্যাগটা আমরা চাইলে কী করতে পারবো, যে চেঞ্জ করে দিতে পারবো। কীরকম এক্সাম্পল হিসেবে যদি আমরা একটু চিন্তা করি, যে ধরেন এটা কিন্তু একটা স্ট্র্যাটেজি। আপনি চাইলে এখানে যে কোনো ফাংশন বসাইতে পারেন, রান করলে জাভাস্ক্রিপ্ট দিয়ে আপনার ওই অনুযায়ী এক্সিকিউট হবে। আচ্ছা, আরেকটা সাপোজ আমি হচ্ছে একটা ইনপুট বক্সে যাই। এই বক্সটার কথাই চিন্তা করেন। আপনি বুঝবেন কিভাবে যে এই জায়গাটায় আমি এক্সএসএস চালাইতে পারবো? জেনারেলি কি হয়, যে আমি যখন কমেন্ট লিখি তখন এই উপরে চলে আসে না, পোস্ট হয় না। যেমন আমি বললাম যে হ্যালো, এটা লিখে অ্যাড করেন, আসছে না। এখন এই জায়গায় যে এক্সএসএস চলবে আমি কিভাবে বুঝবো? ওকে, ফার্স্টে আমি যেটা করবো, যে এখানে একটা HTML এর কোড লিখব। ইউ দিয়ে কী করে, যে কোনো একটা টেক্সটকে আমি আন্ডারলাইন করে রাখতেছি। আমি যাই করবো এখানে, এইটার ভিতরে যাই লিখবো সেটা কী হবে, আন্ডারলাইন হয়ে যাবে। তো আমি একটু হ্যালো ওয়ার্ল্ড লিখি, লিখে অ্যাড মেসেজে প্রেস করেন। এই জায়গাটায় খেয়াল করেন যে মেসেজটা অ্যাড হয়েছে, এখন কি আন্ডারলাইন হয়ে আছে না? তার মানে বিষয়টা হচ্ছে, আমি যদি HTML অ্যাপ্লাই করি তাহলে কি হয়, যে এই জায়গায় এক্সিকিউট হয়। একটু আগের টেক্সটটা কিন্তু আন্ডারলাইন ছিল না, পরের যেই টেক্সটটা অ্যাড করছি সেটা কি হয়েছে, আমি ইউ ট্যাগ ইউজ করছি বলে সে হচ্ছে আন্ডারলাইন হয়ে আছে। তার মানে এই জায়গাটা এক্সেস কাজ করে। ওকে, এখন এই জায়গাটায় যে এক্সেস কাজ করে সেটা না হয় বুঝলাম, আমি কিভাবে অ্যাটাক চালাবো সেটা হচ্ছে প্রশ্ন। ধরেন আপনি কোনো একটা ওয়েবসাইটে গেছেন, আপনার যে টার্গেট ওয়েবসাইট, সেই ওয়েবসাইটে যাওয়ার পরে আপনি একটা কমেন্ট করে রেখে দিয়ে আসছেন যে যদি কেউ কখনো এখানে এসে ক্লিক করে তাহলে তার ব্রাউজারেও যত ইনফরমেশন আছে আমার কাছে চলে আসবে। মানে আপনি জাভাস্ক্রিপ্টের কোডটা ওইভাবে সাজাইছেন যে যখনই ক্লিক করবে তখন ওর ব্রাউজারে যত ইনফরমেশন আছে, মানে কুকিতে যত পাসওয়ার্ড টাসওয়ার্ড যা কিছু আছে সব কিছু আমার কাছে চলে আসবে। এটা রিডাইরেক্টিং ওই যে পেজের মাধ্যমে তো আপনি আপনার যে সার্ভার সেখানে পাঠাবেন। বাট এই যে একটু আগে যেটা দেখাইলাম ওয়েবসাইটের নামে যে ওয়েববুক, এটা তো প্র্যাকটিস পারপাসে সবাই ইউজ করে। বাট আপনি যখন অ্যাডভান্স লেভেলে কাজ করবেন তখন আপনার নিজের একটা সার্ভার নিয়ে থাকবে, ডোমেইন সার্ভার এগুলো থাকবে আপনার কাছে, এখানে আপনি অনেক ইনফরমেশন কালেক্ট করতে পারবেন। যেমন এখন ধরেন আমি একটা কাজ করবো, এখানে আরেকটা কমেন্ট দিব, যে কমেন্টের উপরে যদি কখনো কেউ ক্লিক করে, ওকে, ক্লিক করা মানেই হচ্ছে তার সব ইনফরমেশন আমার কাছে। সাপোজ আমি বললাম যে ইমেজ, যেহেতু আমরা কি বুঝতে পারছি যে এই জায়গায় HTML-টা কাজ করে, ওকে, HTML কাজ করে মানে ওই জায়গায় জাভাস্ক্রিপ্টও কাজ করবে।
তো লিখেন জাভাস্ক্রিপ্ট মাঝখানে আচ্ছা এইভাবে না লিখে আমি একটু ডিফারেন্টলি লিখি, যেহেতু বলছিলাম যে HTML কাজ করে, তার মানে আমি ইমেজের কথা বলছিলাম। ধরেন ইমেজ SRC, আমি লিঙ্ক জানি না ইমেজ কোথায় আছে, এই জন্য আমরা একটা কাজ করলাম, জাস্ট একটা স্ল্যাশ দিয়ে এখানে একটা ইরর জেনারেট করে দিলাম। ইরর জেনারেট করে দিয়ে আমরা এই জায়গাটায় বললাম যে অন ইরর, যদি ইরর হয় তখন কি হবে, তখন সে আমরা জাস্ট টেস্ট পারপাসে একটা অ্যালার্টই দিয়ে দিই আর কি। বললাম যে আপনার কুকি হ্যাক, এটা বলে দিলাম, বলে দিয়ে ইমেজটা একটা শেষ করে দেন এই জায়গাটা। এইবার একটু কমেন্টটা করেন তো, দেখেন তো কি হয়। কমেন্ট অ্যাড হয়েছে দেখেন তো, এখানে কোনো টেক্সট আসে না। এবার এই জায়গাটায় আচ্ছা, এটা তো আমি অন ক্লিক দিই নাই, ওয়েট, সরাসরি স্ক্রিপ্ট চালালে কাজ করবে, বাট আই ডোন্ট নো, এই যে এখানে একটা এরর আছে। এবার একটু সাবমিট করে দেখি, না হলে আবার কোথায় এরর আছে দেখতে হবে। আচ্ছা, এখনো প্রবলেম করতেছে। অন এরর ইকুয়াল টু অ্যালার্ট IMG, ঠিক আছে সবই। আচ্ছা, আমি একটু অন ক্লিক দিয়ে দেখি কি আসে। এগুলো একটা ফাংশন জাভাস্ক্রিপ্টের, কাজ করতেছে না কেন? ইমেজ SRC প্যারামিটার রাখি, তাও প্রবলেম হওয়ার কথা না। আচ্ছা, প্যারামিটার হলে সে ইমেজ পায় না বলে শো করে না। চেক করে, তার মানে হচ্ছে আমি অন ক্লিক ফাংশনটা যখন ইউজ করছি, তখন অন ক্লিকের এখানে আমার ডাবল কোটেশনের মধ্যে আমি যাই লিখবো ওইটা কাজ করবো। তো এখানে যেহেতু আমার পাশে ডাবল কোটেশন, মাঝখানে যদি আমি কোনো একটা নোটিশ দিতে চাই যে ওয়ার্নিং আর কিছু একটা, এখানে তো আপনি ওয়ার্নিং, এই যে ওয়ান ক্লিক, আমি যে ওয়ান ক্লিকটা ইউজ করবেন, বাট এখানে তো আপনি অ্যালার্ট কখনোই ইউজ করবেন না, কারণ এখানে তো আপনার ওয়ার্নিং দিয়ে তো লাভ নাই। এত ইনফরমেশন চাইতেছেন যে আমি ধরেন সাপোজ আমি ওয়েবসাইটটা ভিজিট করছি, এখানে আপনি কমেন্ট করে রেখে গেছেন আগে, এখানে আপনি একটা কথা বলে গেছেন যে এই ইমেজের অল্টারনেটিভ টেক্সট হিসেবে সাপোজ আরেকটাই আছে, এখানে প্যারামিটার অ্যাড করা যায় অল্টারনেটিভ টেক্সট, এটা বাদ দেন, এখানে এটা দরকার নেই। সেমিকোলন, যদি ইমেজটা না পায় তখন আমাকে বলবে যে 200% বোনাস। ওকে, এইটা বলা আছে। এখন আমি যদি এইটা অ্যাড করি, দেখি অল্টারনেটিভ টেক্সট কি আছে, 200% বোনাস বলছে সে। ক্লিক করেন, আপনার কোডটা কি কাজ করছে। এখন আপনি তো এখানে শুধু 200% বোনাস লিখবেন না, আপনি লিখবেন যে যেমন দারাজে ফ্রি শপিং, দেখবেন যে অনেকে লিঙ্ক পাঠায় যে ফ্রি কম্পিউটার দিচ্ছে, ফ্রি এইটা দিচ্ছে, ওইটা দিচ্ছে, 10 জনকে শেয়ার করলে অনেক পাওয়া যাবে। তা আপনি ধরেন এরকম কিছু একটা লিখে দিয়ে আসছেন, আসলে ফিশিংয়ের কাজগুলো এরকম হয়। এখন সে যায় কি করলো, ওই কমেন্টের উপরে এরকম ক্লিক করলো, ক্লিক করার সাথে সাথে ওই ফেটস যে ফাংশনটা আছে, বা আপনি নিজের মতো করে একটা ফাংশন বিল্ড করলেন, ওই ফাংশনটা কি হবে, রান হয়ে যাবে। এখানে আপনি যেই ফাংশন ইচ্ছে
ইচ্ছে লিখতে পারবেন, সমস্যা নেই। তো যখনই রান হয়ে যাবে তখন কী হবে যে ইউজারের যে ব্রাউজারের ইনফরমেশনগুলো আছে সেগুলো কোথায় যাবে, যে আপনার আপনার নিজের কাছে চলে যাবে, বা আপনি যেই সার্ভারের অ্যাড্রেস দিয়ে রাখবেন সেখানে চলে যাবে। ওকে, তো এইরকম এইগুলো তো জাভাস্ক্রিপ্ট, এটা তো অবশ্যই মনে হয় জানেন যে এগুলো তো জাভাস্ক্রিপ্টের যে ইভেন্ট হ্যান্ডলার যেমন অনেক কিছু আছে। অনেক সময় আপনি যখন মাউসটা রাখবেন তখনও কাজ করবে। এই যে এখানে অন ক্লিকের জায়গায় আপনি আরও কিছু ইউজ করতে পারেন, ডাবল ক্লিক ইউজ করতে পারেন। তারপরে আচ্ছা ভাই, এই ইনফরমেশন গুলো মানে নিজে নিজে নেব কিভাবে আর কি? হ্যাঁ হ্যাঁ, আপনার মানে সার্ভার আপনি কীভাবে যেটা নেবেন? বললেন। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, যেটা বলছিলাম যে কিছুক্ষণ আগে, যে আপনি ধরেন এই যে ওয়েবসাইটটা, এই ওয়েবসাইটটা আমার পিছতে কেন যেন ঝামেলা করে। আচ্ছা, এখানে যদি ক্লিক করেন, এই যে আপনাকে একটা লিঙ্ক দিছে না, এই লিঙ্কটা আপনি জাস্ট এই যে একটা কোড দেখাইছি এই জায়গাটায় পেজের মধ্যে এখানে বসায় দিলে বাকি যে কথাগুলো আপনার ইচ্ছে মতো হচ্ছে এখানে লিখবেন যে এই লিঙ্কে কী যাবে। তখন দেখবেন যে আপনার এই জায়গাটায় এই যে পেজটা ওপেন হয়েছে না, এখানে আপনার ওই ইনফরমেশনগুলো চলে আসবে যখন এই যে আপনি এই জায়গাটায় ক্লিক করবেন। হ্যাঁ, তখন এখন ধরেন আমি বললাম যে আমার নিজের একটা সাইট আছে, আমার নিজের একটা ওয়েবসাইট আছে, বা কোনো একটা মানে ডেটা কোনো কোথাও রাখা যায় এরকম একটা জায়গা আছে। আমি বেশি কিছু করতে যাব না, আমি যে ফেজ ফাংশনটা দিব, আমার যে লোকেশনে আমি টেক্সট আকারে ফাইলটা রাখবো সেই লোকেশনের নাম দিব। নাম দেওয়ার পরে এই কোয়েশ্চেন সাইনের পরে আমি নিজের মতো করে কোড লিখবো। সেটা কি টিএক্সটিতে জমা হবে, নাকি পিএইচপিতে জমা হবে, না কি হয়ে জমা হবে। এটা তো জাস্ট একটা কুকি ও ডকুমেন্ট, মানে ডট কুকি দিয়ে ও হচ্ছে লেখাটা নিচ্ছে। আপনি যখন নেবেন তখন তো আর লেখা নেবেন না। যেমন আপনি সি প্রোগ্রামে পড়ছেন না যে ফাইল ওপেন কীভাবে করতে হয়, এফ ওপেন, তারপরে হচ্ছে আরও কী কী যেন আছে আর কি, সি প্রোগ্রাম আর কি করি না। হ্যাঁ, আপনি হচ্ছে ফাইল কীভাবে ওপেন করতে হয়, ফাইলের শেষ পর্যন্ত কীভাবে রিড করতে হয়। আমি একটু যাই দেখি, ফাইল রিড ইন জেস, অথবা আমি রাইট লিখে সার্চ করি। লিঙ্ক আসে নাই। এই জায়গাটায় যদি আসি, ফাংশনটা কোথায়, ইউআরএল টাইপ টেক্সট প্লেন। আচ্ছা, এটি নামবে আইডি ডাউনলোড ফাইল। এটা আপনার দেখতে একটু হিজিবিজি মনে হবে প্রথম পর্যন্ত, সিডি বোঝায় আপনাদের। ফাইল রাইটিং পাইথনটা সব থেকে ইজি আমার কাছে মনে হচ্ছে পাইথন। যেমন আপনি যখন জাভাস্ক্রিপ্ট লিখবেন তখন আপনার কয়েকটা লাইন লিখতে হয়, কিন্তু পাইথনে এক লাইন লিখলে কাজ হয়ে যায়। এই যে সি প্রোগ্রামে যেমন আপনি এই যে এফ ওপেন দিয়ে যখন আপনি এই টেক্সট ফাইলটাকে ধরছেন, ডাব্লিউ দিচ্ছেন মানে রাইট করতেছেন, এরপরে আপনি যেই টেক্সটটা ইনপুট দিবেন ভেরিয়েবলে সেট করে দিলে সে কী হবে যে এই ফাইলের মধ্যে সেট হয়ে যাবে। এটা মানে এ ভেরিয়েবল হয়েছে। ঠিক আছে, এখানে যে ইনফরমেশনটা দিবেন সেই ইনফরমেশনটা কোথায় হয়ে যাবে, এই আপনার টেক্সটের মধ্যে চলে যাবে। তো এইরকম আমি তো জাস্ট এখানে যেমন এই যে এক্সএসএসের এই যে আরও কিছু ইনফরমেশন আছে, অ্যাটাকারের যে ওয়েবসাইট আছে, একটু আগে আমি যে কোডটা দেখাইছিলাম সেম কোড এখানে। অ্যাটাকারের যে ইনফরমেশনটা আছে, তাদের যে ওয়েবসাইট সেটার অ্যাড্রেস এখানে, আমি যে কুকিটাকে কপি করছি সেই কুকিটা হচ্ছে এই ফাংশনের মাধ্যমে ধরে কোথায় পাঠিয়ে দিচ্ছে, এই অ্যাড্রেসে পাঠিয়েছে। ঠিক আছে, এখন আপনি যদি চান অ্যাডিশনাল কিছু এখানে কমা দিয়ে অ্যাডিশনাল আরও কোড অ্যাড করতে পারবেন, কোড যতগুলো ইচ্ছে অ্যাড করেন, সমস্যা নেই। ঠিক আছে,
আপনি চাইলেন যে না আমার শুধুমাত্র আমাকে পাঠাইলে হবে না, তুমি আমাকে টেক্সটি ফাইল আকারে দিবা। তখন আপনার জাভাস্ক্রিপ্ট সেট করতে হবে এমনভাবে যে এখান থেকে যে ইনফরমেশনটা ধরবে সেই ইনফরমেশনটা টেক্সট আকারে হচ্ছে আমার সার্ভারে পাঠাবে। আচ্ছা, আমরা আরও কিছু এক্সাম্পল দেখি এখানে। আর আরেকটা কাজ করবেন, এই কি লগার বলতে মনে পড়লো, কখনো মানে যে কোনো জায়গায় চার্জার বা কোনো অফিসে বা কোনো দোকানে যে কোনো জায়গায় যখন দেখবেন যে কোনো কেবল চার্জার আছে, এগুলো কখনো মোবাইলের সাথে অ্যাড করবেন না যদি পরিচিত না হয়, কারণ এগুলো কিন্তু খুবই ডেঞ্জারাস। কি লগার জিনিসটাকে চিনেন? না ভাই, একটু এক্সপ্লেন করলে ভালো হতো। আচ্ছা, কি লগার জিনিসটা হচ্ছে, ধরেন আপনার কাছে আমি সাপোজ বললাম যে ইউএসবি কেবল, দুই ধরনের হয়, একটা হচ্ছে হার্ডওয়্যার বেস আর একটা হচ্ছে আপনার সফটওয়্যার বেস। হার্ডওয়্যার বেস যেটা, সেটা হচ্ছে আপনার কাছে আপনি দেখলেন যে এরকম একটা কেবল আছে, এটা তো আরডিএনওর কেবল, যারা আইওটি নিয়ে কাজ করতে তারা বুঝতে। আমি একবার আরডিএনও নিয়ে কাজ করতে গিয়ে হচ্ছে দুইটা আরডিএনও জ্বালাই দিয়েছিলাম একসাথে, পাওয়ার বেশি দেওয়ার কারণে। আচ্ছা, ধরেন এই কেবলটা আপনি হচ্ছে ফোনের চার্জার, ফোন চার্জার এইটা না, ও হ্যাঁ এই যেটা বি টাইপ বি। আচ্ছা, এই চার্জারটা আপনি দেখলেন যে কেবলটা হচ্ছে কোনো একটা মার্কেটে গেছে, সেখানে ঝোলানো আছে। এখন আপনি মনে করলেন যে ফোনে তো চার্জ নাই, চার্জার যেহেতু আছে আমি একটু চার্জ দিয়েই যাই। আপনি যখনই এইটা কানেক্ট করবেন সাথে সাথে আপনার ফোন হ্যাকড, কোনো একটা পেলোড ঢুকে যাবে, আপনার ইনফরমেশন শেষ। এটা হচ্ছে জেনারেলি পেলোড পাঠানো। কি লগারটা হচ্ছে আপনি এই চার্জারটা লাগানোর পরে আপনি যা কিছু টাইপ করবেন, ঠিক আছে, সব কিছু কী হবে যে এই কেবলটার মালিক যিনি যিনি এটার মধ্যে সেট করে রাখছেন কোড, তার কাছে চলে যাবে। এখন প্রশ্ন হচ্ছে আমি যা টাইপ করি তা গেলে ক্ষতিটা কোথায়? ওকে, সাপোজ ধরেন আপনাকে একটা, আচ্ছা ধরেন আপনাকে একটা ইয়ে দেওয়া হলো, ল্যাপটপের চার্জারে আপনি পাইছেন, উদাহরণ আচ্ছা ভাই, এটা অ্যান্টিভাইরাস ডিটেক্ট করতে পারে না এই জিনিসটা? অ্যান্টিভাইরাস পারবে না, কারণ কি ও আউটপুটটা নেয়, ও ইনপুট দিচ্ছে না। ঠিক আছে, আবার অনেক সময় পারবে, তবে সেটা হয় কি যে আপনার সব কোডেরই তো বাইপাস আছে না। যেমন আমরা ক্লাউড ফ্লেয়ারের তো নাম শুনছি, খুবই অ্যাডভান্স। যেমন আমি লাস্ট গত বছরে, হ্যাঁ গত বছরে হচ্ছে আমার একটা অ্যাপয়েন্টমেন্ট দরকার ছিল কোনো একটা ওয়েবসাইট, মানে গ্লোবাল ওয়েবসাইটের ইন্ডিয়াতে। তো আমি ওই ওয়েবসাইটটার অ্যাপয়েন্টমেন্ট নিতে পারছিলাম না কোনোভাবে, কারণ ওই দেশে তো সিন্ডিকেট চলে ইন্ডিয়াতে। পরে কি হয়েছে, আমি চাইছিলাম যে টু ফ্যাক্টর যেটা আছে সেটা বাইপাস করা যায়, করছি, সমস্যা নেই। তারপর ক্যাপচা যেটা আছে সেটা বাইপাস করা যায়, করছি, মানে ওদের যে অফিসিয়াল ওয়েবসাইট। কিন্তু প্রবলেমটা করে কোথায়, আমি যখন মানে আমি তো ম্যানুয়ালি করিনি, আমি হচ্ছে পাইথন কোড করছি, কোডটা রান করে দিছি, সে তার নিজের মতো করে ব্রুট ফোর্স চালায় করে নিছে। কিন্তু যখন ক্লাউড ফ্লেয়ারে যাই তখন সে আটকে দেয়। ঠিক আছে, তার মানে বসেরও কি আছে, বস আছে। তো দেখা যায় যে সে যদি কোডটা ওইভাবে করতে পারে যে না আমি বাইপাস করে ফেলবো, অ্যান্টিভাইরাস ধরতে পারবে না, সম্ভব, মানে যদি অ্যাডভান্স লেভেলের হয়। এখন কিলগার যেটা করে, আপনি যখন এখানে অ্যাড করছেন, সাপোজ ধরেন আপনি, প্রশ্ন হচ্ছে আমি টাইপ করলে সমস্যাটা কোথায়, সে নেক ইনফরমেশন। সমস্যাটা হচ্ছে এখানে, ধরেন আপনি কোনোভাবে সার্চ করছেন facebook.com, টাইপ করছেন এই লেখাটা তো উঠছে, মানে ব্রাউজারে গিয়ে যে টাইপ করছেন এটা তো উঠছে। ওঠার পরে ধরেন আপনি আরও অনেক কিছু টাইপ করছেন, এরকম এরকম অনেক কিছু, কোনো একটা জায়গায় গিয়ে আপনি আপনার ইমেইলটা লিখছেন, সাপোজ আকিব @ কোন দিকে গেল, @gmail.com। এখন এই হাবিজাবি যত কিছুই টাইপ করেন না কেন, এটা স্ট্রিং আকারেই যায়। ওকে, মানে আপনাকে সাজায় বলবে না যে এটা পাসওয়ার্ড, বাট হ্যাকাররা তো টেক্সট দেখলেই বুঝতে পারবে কোনটা পাসওয়ার্ড কোনটা কি কীভাবে। এই যে যে হাবিজাবি যে টেক্সটগুলো আছে এগুলো তো ব্যাপার না, কিন্তু যখন সে দেখবে যে এইটা হচ্ছে একটা সাজানো টেক্সটের মতো মনে হচ্ছে, তখন সে ধরে নিবে। আর এখান থেকে আছে, জিমেইল আছে, কারণ এটা জিমেইল। পাসওয়ার্ড কীভাবে বুঝবে, আপনি যখন নেক্সট ফিল্ডে ক্লিক করবেন,
তখন তো অবশ্যই আপনি আবার জিমেইলের মধ্যে লিখবেন না পাসওয়ার্ড, মানে জিমেইলের কমের পর তো আর ধরেন 1 2 3 একটা পাসওয়ার্ড, এটা তো আর এখানে লিখবেন না। পরবর্তীতে যা টাইপ করবেন সে ধরেই নিবে এটা পাসওয়ার্ড। তার মানে কি লগারের বিষয়টা এইরকম। সুতরাং আমরা যখন ইউএসবি কারো কাছ থেকে নেই, পেন ড্রাইভ নেই, আমাদের খুব সাবধান থাকতে হবে যে আমি নিলাম, অ্যাড করে দিলাম, হয়ে গেল। সচরাচর এখন যেটা হয় যে পেন ড্রাইভগুলো নর্মালি অনেকেই চেষ্টা করে পেন ড্রাইভ দিয়ে হচ্ছে আপনার কি লগার হিসেবে অ্যাটাক চালাবে, লাভ নাই। কারণ কি, পেন ড্রাইভের প্রবলেম করে, কী প্রবলেম, আগে অটো রান নামের একটা ফাইল থাকতো, অটো রান ডট আইএনএফ। এখন এই ফাইলের মধ্যে যদি আমার 14 গোষ্ঠীর নাম লিখে রাখি, সে ওই আমার 14 গোষ্ঠীর নামটাই রান করবে। কারণ উইন্ডোজের সিস্টেমেই ছিল এটা আগে, যে আপনি পেন ড্রাইভ দিয়েছেন মানে অটো রান ডট আইএনএফ যেটা পাইছে এটা রান করবে। এটা পৃথিবীর যত কোড থাক সে রান করবে না, প্রথমে এই ফাইলটা রান করবে। যেমন আমরা বিজয় বানানো দেখছি না, এখন তো আছে, দেখবেন পিসি রান করার সাথে সাথে সে রান হয়ে যায়। কেন? কারণ হচ্ছে তার মধ্যে এরকম একটা ফাইল আছে। এই জন্য আগে হচ্ছে এটা ইউজ করতো, এখন হয়তো ডিফারেন্ট টাইপের কিছু ইউজ করে, জানি না, আমার জানা নেই এটা, যে এই হার্ডওয়্যার বেসে কীভাবে এটা রান করে। আর আরেকটা স্ট্র্যাটেজি হচ্ছে এবারে যে এখন হচ্ছে ব্যাড এক্সপি নাকি আছে, ওইটা ইউজ করে। ডট প্যাড, হ্যাঁ, প্যাড এক্সটেনশন আছে, হতে পারে। আচ্ছা, সফটওয়্যার বেসটা হচ্ছে আপনার এটা নির্ভর করে আপনি কোন টাইপের কোড লিখছেন ওটার উপরে পরে কনভার্ট করে নিতে হয়। সফটওয়্যারটাও যদি রান করা থাকে তখন আপনি কী কোড করতেছেন, মানে কি লিখতেছেন, সেটা হচ্ছে আপনার সার্ভারে চলে যাবে। এই হচ্ছে কি লগারের কাজ, মেনলি আপনি কিবোর্ড দিয়ে যাই লিখবেন সেই ইনফরমেশনগুলো সে নিয়ে নেবে। আচ্ছা, এটা বলছিলাম যে আমরা ক্রস সাইট স্ক্রিপ্টিংয়ে ছিলাম, কারণ মোটামুটি একটা ধারণা পাইলাম যে আমার এই জায়গাটায় আমি যা ইচ্ছা কোড লিখবো, কোড লিখে আমি কোথায় পাঠাবো, আমার যে সার্ভার আছে সেখানে আমি পাঠিয়ে দিতে পারবো। আচ্ছা, তার মানে এই ক্ষেত্রে ব্যাপারটা হচ্ছে যে আপনার ক্রিয়েট করা লিঙ্কে যদি আমি ক্লিক করি, মানে আমার যত ছবি আছে সব মানে আপনার হাতে যাবে, এমন কিছু? হ্যাঁ, আপনি আপনি যদি কোডটা ওইভাবে সেট করেন তাহলে চলে আসবে। যেমন যেখানে আমরা ইমেজ সেট করছিলাম, ওই জায়গায় দেখলাম যে ইমেজ সেট করে ইমেজে প্রেস করলে সে মানে জাভা স্ক্রিপ্টটা রান করতেছে। সব ওয়েবসাইটে যে করবে ব্যাপারটা এমন না, কারণ অনেকে ওয়েবসাইট তো আপনার ফিল্টার করে রাখবে। যেমন আপনি যদি ডেভেলপার হন, আপনি অবশ্যই চাইবেন না ফিল্টার ছাড়া আমি ডেটাকে অ্যাক্সেস দিই। একটু ডিফারেন্ট টাইপের কোড করছি, যেমন আমরা যেগুলো দেখাইছি সেগুলো পাচ্ছি না। এটা হচ্ছে ইমেজের একটা এক্সাম্পল দিয়ে। আচ্ছা, এক মিনিট একটু wait করুন। যেখানে ছিলাম আমরা হচ্ছে বলছিলাম যে আমরা যদি এই ইউআরএলটা চেঞ্জ করে দিই, আমি যেখানে পাঠাবো সেই অ্যাড্রেসটা এখানে দিয়ে দিলে হচ্ছে ফেচ হয়ে যাবে ওই জায়গাটা। ওকে, আরও কিছু স্ট্র্যাটেজি আছে, যেমন আপনি চাইলে কোনো একটা লিঙ্কের মধ্যেও, কোনো একটা বাটনের মধ্যেও চাইলে কি করতে পারেন, ওই আপনার জাভাস্ক্রিপ্ট সেট করতে পারেন। সিম্পল ওই যে যেটা দেখাইলাম একটু আগে, যে ইভেন্ট হ্যান্ডেলার যেগুলো আছে, অন ক্লিক, তারপর হচ্ছে মাউস ওভার। যে মাউস ওভার বিষয়টা হচ্ছে এরকম, ধরেন আপনি কার্সরটা নিছেন, এটা ধরেন বাটন, যখন কার্সরটা নেবেন তখনই সে অ্যাকশন কাজ শুরু করবে। ঠিক আছে, তো আপনি একটু সার্চ করে যদি দেখেন যে ইভেন্ট হ্যান্ডেলার, তখনই বুঝতে পারবেন। আর আর হচ্ছে আপনাদের যে একটা লাইভ আমি দেখাবো সবসময়, যে কীভাবে এক জায়গা থেকে আরেক জায়গায় হচ্ছে ইনফরমেশন পাঠানো যায়, সে আমি দেখাবো, সামনে ক্লাস আছে আরও। আচ্ছা, এখন এতক্ষণ যে জিনিসগুলো দেখলাম, এই জিনিসগুলো বুঝলাম, ইভেন্ট হ্যান্ডেলার কোথায়, এই যে যেগুলো দেখলাম, অন চেঞ্জ, অন ক্লিক, অন মাউস ওভার, তারপরে অনেক সময় মাউস উপরে যখন থাকে এখান থেকে যদি আমি শিফট করাই ফেলি কোথাও বা সরাই নিই, তখন কাজটা ঘটবে। ঠিক আছে, অন কি ডাউন, এগুলো আলাদা আলাদা, আপনি যেইটাই ইচ্ছা নিতে পারেন, সমস্যা নেই।
এখন এতক্ষণ যা শিখলাম এইটার মধ্যে কোন স্ট্র্যাটেজিটা আসলে ফলো করবো। আমি চাইলেই তো হুট করে গিয়ে মানে অ্যাটাক চালাইতে পারবো না। করণীয় কি? করণীয় হচ্ছে কিবোর্ডটা মাঝে মাঝে এই লিনাক্সে ঝামেলা করে, লিনাক্সটা আবার নতুন করে সেট আপ করতে হবে। আচ্ছা, 1 নাম্বার, প্রথমে আমাকে কী করতে হবে, ইনপুট ফাইন্ড করতে হবে। কী করতে হবে? ফাইন্ড ইনপুট মেথড, মেথডে বলছি। ফার্স্ট কী করলাম, ইনপুট ফাইন্ড করলাম। কীভাবে? একটু আগে আমরা দেখছি যে আমি যখন এখান থেকে কোনো একটা ক্যাটাগরি বা কোনো একটা কিছুতে যাই, তখন সে হচ্ছে এই জায়গাটা আমি কি করতে পারি, ইনপুট দিতে পারি। এটা যদি আমি চেঞ্জ করি, একের পরিবর্তে 2 অন্য পোস্ট চলে আসবে নিচে, যেমনটা আমরা দেখেছিলাম যে জাভাস্ক্রিপ্টে বা এসকিউএল ইনজেকশনে এই জায়গাটা আমি ইনপুট দিতে পারি। আবার এই যে সার্চ বক্স আছে, আমি এই জায়গাটা চাইলে কী করতে পারি, ইনপুট দিতে পারি। আবার লগ ইন থাকতে পারে, সেখানে আমি ইনপুট দিতে পারি। ঠিক আছে, যত ধরনের ইনপুট বক্স আছে, যেমন কমেন্টে যেটা দেখলাম, প্রথমে আমাকে কী করতে হবে, যে ইনপুট দেওয়ার মতো জায়গা লাগবে, আমি যে কোডটা লিখবো সেই জায়গাটাকে ফাইন্ড করতে হবে। ওকে, 2 নাম্বার, HTML ইনপুট কি সিনেটাইজ করে কিনা, আই মিন ফিল্টার করে কিনা। ওকে, এটা চেক করতে হবে। কীভাবে? যেমন একটু আগে আমরা দেখছিলাম, কমেন্ট করছিলাম যেন কোথায়, কোনো একটা জায়গায় কমেন্ট করতে পারছিলাম, এটা আমাদের, হ্যাঁ এই জায়গায় কমেন্ট করা গেছিল। আমরা দেখছিলাম যে এই জায়গায় যেমন আমি যদি বি দিই, বি দিয়ে আমি বললাম যে হ্যালো বিডি, দেখবেন এই টেক্সটটা বোল্ড হয়ে আছে, তার মানে আমার টেক্সটটা সিনেটাইজ করে না, সে সরাসরি বসে দেয়। তার মানে এইটা আমার বোঝা গেল। তাহলে কী করতে হবে, 2 নাম্বার হচ্ছে আমার HTML কি সিনেটাইজ করে কিনা। যদি না করে তাহলে আমি এখানে এক্সেসেস চালাতে পারবো। ওকে, এরপরে এইটা কনফার্ম হওয়ার পরে আমি এক্সেসেস চালাবো। আদারওয়াইজ আমি যদি এক্সেসেস চালাই তাহলে কি হবে, তাহলে যেটা ঘটবে সেটা হচ্ছে ও সরাসরি, মানে ও ডিরেক্টলি আপনাকে কী করবে, যে পোস্ট করে দেবে এই জায়গাটায়। কারণ আপনি লিখছেন যে স্ক্রিপ্ট প্রম্পট, প্রম্পট একটা ফাংশন আছে টেক্সটের জন্য। একটা ফাংশন জাভাস্ক্রিপ্টের। এখন আপনি যখন এটাকে ইনজেক্ট করবেন, কমেন্ট করবেন, সে সরাসরি জায়গায় বসায় দিবে। তো এইটা যখন মানে স্টেক হোল্ডার যারা আছে অ্যাডমিনে, তারা যখন দেখবে তখন তো বুঝতে পারবে যে কেউ একজন অ্যাটাক চালাচ্ছে। এই জন্য আমার কী করতে হবে, প্রথমে একটা HTML দিয়ে এটি টেস্ট করে নিতে হবে যে এটা আসলে সিনেটাইজ হয় কি হয় না। ওকে, এই বিষয়টা নিশ্চিত হতে হবে। আচ্ছা, এখন অনেক সময় যেটা হবে যে আপনার যখন আপনি কোড লিখবেন তখন সেটা ও ধরে ফেলবে। ধরেন এটা আপনি লিখছেন, কাজ করে, কিন্তু অনেক সময় ধরে ফেলতেছে, তখন বাইপাস কীভাবে করবেন। এই কোডটা আমি যদি এখানে পোস্ট করি কাজ হবে না। আমি একটু যেটা করছিলাম যে একটু আগে যে কোডটা লিখছিলাম যে IMG ইমেজ SRC, ইমেজের সোর্স খুঁজতেছি, সোর্স নাই, যখন ইরর হবে তখন সে কী আচরণটা করবে। এখানে আমি বললাম যে একটা অ্যালার্ট দাও, সাপোজ জাস্ট অ্যালার্ট, টেস্ট পারপাস লিখলাম। ওকে, এইটা থাকে, সেন্ড করি, কাজ করতেছে না কেন, অন এরর। বুঝলাম না, আমি খুব ভুলে গেছি নাকি। ঠিক আছে, অন ক্লিক দিয়ে দেখি, এটাকে লিখলাম সেন্ড কোড, এখন ভুল হয়
প্রবলেমটা হচ্ছে কি লাস্ট দুই দুই রাত ধরে ঘুমানো হয় না, তো মাথা কাজ করতেছে না। আপনাদের এই সপ্তাহে মনে হয় যে একটা ক্লাস বাদ যাইতে পারে, বৃহস্পতিবারটা হবে না, এটা নিশ্চিত থাকে। আর পরশু দিন এটা ইনশাল্লাহ হবে। ঠিকই তো আছে। সোর্স যখন না পাবে, এরর পাবে, তখন আমি এরর লিখলে এরর হবে। প্রবলেম হচ্ছে সে উপরে কিছু দেখাচ্ছে না। অল্টারনেটিভ টেক্সট দিয়ে দেখি কিছু আসে কিনা। অল্টারনেটিভ আসার কথা যদি ঠিক থাকে। এইটা টেক্সট, এটা অপশনাল, এটা যারা অ্যাডভান্স করে তারা রাখে, যারা বেসিক কোডিং করে তারা এটা রাখে না ওই অল্টারনেটিভ টেক্সট, কারণ এটা হচ্ছে আবার W3 ভ্যালিডেশনে এরর ধরে যদি না দেয়। এই যে কাজ করছে অল্টারনেটিভ টেক্সট আসছে। অল্টারনেটিভ টেক্সটের কাজ কি? এটার কাজ হচ্ছে যদি আপনার এই ইমেজটা না পায় তখন সে এখানে কি শো করবে। টিকটকে একটা ইমেজের আইকন শো করছিল যেটা মিসিং ইমেজের আইকন, তো ওটা আমার দরকার নাই। আমি সুন্দর একটা টেক্সট ধরেন আমি যদি এখানে কমেন্টে বলে দেই যে কোনো একটা ইউজার পোস্ট করছে, আমি বললাম ভাই ভালো পোস্ট করছেন, ভালো পোস্ট করেছেন। এখন অথর যদি মনে করেন কোনোভাবে খুশি হয়, আর যদি মনে করেন আমি একটা কাজ করি এখান থেকে বললাম যে কনটেক্সট মাউস ওভারটা কোথায়, টেক্সট মেনু ডাবল ক্লিক করতে হবে, তারপর হচ্ছে মাউস ডাউন, সেন্টার, অন মাউস। আমি খুঁজতেছি ওভার একটা ইয়ে আছে, মাউস ওভার ইভেন্ট। আমরা তো জেনারেলি কি হয় যে কোনো একটা টেক্সট পড়ার সময় অনেক সময় মাউসটা নেই, আই মিন মাউসটা অনেক সময় টেক্সটের উপরে নেই। সামহাও যদি মনে করেন কখনো যে পোস্ট লিখছে সে তো অবশ্যই খুশিতে, যে আমাকে সুন্দর একটা কমেন্ট লিখছে যে ভাই ভালো পোস্ট করছেন, সে তো মনে করেন যে খুশিতে বলবে যে ঠিক আছে ভালো কথা বলছে। জাস্ট সে যদি ভুল করে কোনো রকম মনে করেন এই মাউসটাই উপরে নিয়ে আসে, আমি কিন্তু ক্লিক করি নাই, জাস্ট মাউসটাই উপরে নিয়ে আসছে, বাকি কাজটা সে তো নিজেই করে নিচ্ছে, উপরে নিয়ে আসছে জাস্ট, ঠিক আছে, আর কিছুই না। এইটা এখন উপরে শো করতেছে কেন? কারণ হচ্ছে এই অ্যালার্ট দেওয়া। আপনি তো যখন কাজ করবেন তখন তার অ্যালার্ট দিবে না, তখন তো কোনো ফেলস, সে বুঝবেই না যে ভিতর থেকে তার ডাটা চুরি হয়ে গেছে। ঘটনা। আচ্ছা, বাইপাসের যে কথাটা বলছিলাম যে আপনি ধরা পড়ে যাইতে পারেন অনেক সময়। কেন? কারণ এই সব ওয়েবসাইটগুলো বা যে কোনো ওয়েবসাইটগুলো ওরা কী করে, এই যে যে লাস্টে যে কোটেশন আছে, আই মিন লেস দ্যান গ্রেটার দেন আছে, ওরা ধরেই নেয় যে লেস দ্যান গ্রেটার দেন থাকা মানে হচ্ছে কি কোড, এখানে ম্যালিশিয়াস কিছু আছে। এই জন্য এই সেম জিনিসটাকে আপনি একটা কাজ করেন, এনকোড হেক্সাডেসিমাল করে ফেলেন। হওয়ার কথা আইডিয়া বলে আমি ট্রাই করি নাই, আমি অন্যভাবে হ্যাশ করে কাজ করছে বাট এই স্ট্র্যাটেজিটা ফলো করি না। তারপর আমি দিলাম এই জায়গায় বাইরে যাচ্ছে কেন টেক্সট এক্সাম্পল এনকোড, বসা দেন এখানে কনভার্টে দেন, মেসেজ দেন। আচ্ছা, ও সরাসরি পোস্টে নেয়, অন্যভাবে এনকোড করি। আর যদি বলি যে টেক্সট এনকোডার কি কি আছে,
রাখছিলাম, হারাই গেল। রাখলাম কই? আচ্ছা, আবার লিখতে হবে, দেখি। আরেকটা ইন্টারেস্টিং জিনিস দেখাবো। 10 মিনিট, বেশি না, 10 মিনিট লাগবে না। এইটুকু দিই, আর এটা শেষ করে দিই। এই 60 URL import কি আছে দেখি। এক্সাডি করে কেমন দেখায়, মানে কি এই 60 করে কাজ করবে করবে না, অ্যাজ পার অ্যাজ আই করবে। URL import দিয়ে দেখি তাহলে ম্যানেজ করা যায় কিনা। আচ্ছা আচ্ছা, ওকে ফাইন। আচ্ছা, প্রবলেমটা হচ্ছে কোথায় আমি বলি। প্রবলেম হচ্ছে এখান থেকে সরাসরি কখনো করা হয়, যেখান থেকে করা হচ্ছে সেটা আমি দেখাচ্ছি। পরের যে জিনিসটা দেখাবো বলছিলাম ওইখান থেকে করা যায়। কোনটা হলো ডিকোড, ডিকোড তো হবে না, এটা ডিকোড করা অলরেডি। সেটা কাজ করবে না, কাজ করবে না। এটা আর একটা কাজ করা যেতে পারে, সেটা হচ্ছে এটার মধ্যে আমি ডাবল চালাবো। সাপোজ যখন দেখবেন যে প্রবলেম করতেছে, ও আমি যে ইনপুটটা বলছিলাম যে এতক্ষণ, যে এখান থেকে আপনি B60 কোড করতে পারবেন, হেক্সা কনভার্ট করতে পারেন, তবে সেটা ইউআরএল এর জন্য। দেখুন এখানে একটা কথা আছে, ইউআরএল ইনপুট, ঠিক আছে? এই সেম জিনিসটা মানে ইউআরএল বিষয়টা আমি দেখাই। স্ক্রিপ্ট স্ক্রিপ্ট আমি বললাম যে অ্যালার্ট স্ক্রিপ্ট, এইটাকে ইউআরএল ইনপুট করে দেবেন। এই যে যে জিনিসটা আসছে, এইটা যদি আপনি এই জায়গায় ইউআরএল এর মধ্যে বসান, আমরা পোস্টের ক্যাটাগরিতে ছিলাম, যে কোনো একটা ক্যাটাগরিতে যাই, এখন যে কোনো একটা পোস্টে যাই, এই পোস্টে আছে, এই জায়গায় বসে দেন, শেষে দেখছেন কাজ করছে। মানে আপনি যখন দেখবেন যে প্রবলেম করতেছে, তখন জাস্ট ইউআরএলটা কি করবেন, এনকোড করে দিবেন। এটার একবার না, আপনি যদি চান যে 1000 বার এনকোড করবেন, একবারে প্রবলেম হচ্ছে, প্রবলেম নাই, আপনি এখানে আরও কিছু অ্যাড করেন, আরও কিছু অ্যাড করেন, অ্যাড করে আরও কিছু অ্যাড করেন, সমস্যা নেই। করে তারপর এটাকে একবার না, আপনি কয়েকবার এনকোড করেন। এই যে একবার করছেন না, আবার করেন, আবার করেন, সাবমিট দেন। কয়েকবার এনকোড করলে পরে দেখা যায় ব্রাউজার ধরতে পারে না, মানুষরা ধরে ফেলে। যে সবসময় যে বাইপাস হয় বিষয়টা তা না, কিছু কিছু সময় দেখা যায় ধরতে পারে, যদি ধরতে না পারে, আচ্ছা এটা ওই যে বেশি তারা থার্ড প্যাকেট দেওয়ার কারণে নাহলে কাজ করতে সেম জিনিস একদম। মাল্টিপল টাইম যখন আপনি ইনপুট করে দিবেন তখন এটা কাজ করবে না, মানে অনেক সময় দেখা যায়। বারবার এই জিনিসটা করলে তার মানে বাইপাস করা যায় না। হ্যাঁ, অনেক সময় হয়, সবসময় যে হবে তা না, কারণ ওই যে বললাম যে আপনি যত অ্যাডভান্স কাজ করতে যাবেন দেখবেন ওরা অনেক আগে অ্যাডভান্স কাজ করে রাখছে, ঠিক আছে? এইটা করতে পারেন, কোনো সমস্যা নেই, ওটা অ্যাপ্লাই করতে পারেন। আর সচরাচর দেখা যায় যে রিফ্লেক্টেড যে কাজগুলো এগুলো পাওয়া যায় খুব কম। যেমন এই যে আমি ইউআরএল এর মধ্যে যেটা দিলাম, এটা হচ্ছে, এটাকে বলা হচ্ছে রিফ্লেক্সিভ
এক্সএসএস, এটা খুব কম পাওয়া যায়। ইনপুট ফিল্ডগুলোতে মাঝে মাঝে মোটামুটি ভালোই পাওয়া যায়। ওকে, যেটা বলছিলাম যে ইন্টারেস্টিং একটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে যেটা আপনার মানে সবসময় লাগবে, সেটা হচ্ছে বার সুইট। আমি শুনছি বার জি সুইট ভাই, হচ্ছে, একটা টুল পাওয়ারফুল। হ্যাঁ খুবই পাওয়ারফুল একটা টুল। মানে হচ্ছে যে কালি 10টা পাওয়ারফুল টুল একটা ভিডিওতে দেখছিলাম এই টুলের নাম, কিন্তু কাজ কি এটা জানি না। আচ্ছা, ঠিক আছে, বলে দিচ্ছি। আর আপনার এই সার্ভারে কীভাবে নেবেন, আমি কোনো সিমুলেটরে দেখানোর চেষ্টা করবো, সিমুলেটর অথবা কোনো সার্ভারে নিয়ে দেখানোর চেষ্টা জি ভাই, করবো মানে যে আজকের যে কনসেপ্ট এটা পুরোটা বুঝছি, কিন্তু মানে এই ধরেন একটা হ্যাঁ অ্যাটাকের মাধ্যমে ইনফরমেশন প্র্যাকটিক্যালি নেবেন, কোনো একটা, এটাই প্রবলেম, তাই তো? যে যেটা কোথায় বুঝছি নেবেন। এটা এভাবে একটু বুঝাইলে আর একটু ভালো লাগবে। আচ্ছা, নেক্সট ক্লাসে আমি এটা একবার ক্লিয়ার করে দেবো, হ্যাঁ আমি একটু মনে করাই দিন। ওকে, বার সুইটটা যখন আমি ওপেন ঠিক করব, আছে। জেনারেলি এইটার দুইটা ভার্সন পাওয়া যায়, একটা হচ্ছে কমিউনিটি এডিশন আর একটা হচ্ছে প্রিমিয়াম এডিশন। আপনারা অনেক সময় দেখবেন যে আপনাদের যে সার্ভার আছে এফটিপি, এই এফটিপিতে ওরা বলে যে প্রিমিয়ামটা আছে, আপনি নিয়ে নেন। হ্যাঁ, আবার দেখবেন অনেক সময় আমরা ওইখান থেকে প্রিমিয়াম অনেক অ্যাপ পাই যেগুলো আমরা ডাউনলোড করে ইউজ করি, এগুলো কখনো করতে যাবেন না। একটা জিনিস সবসময় মনে রাখবেন যে পৃথিবীতে কেউ কখনো কোনো জিনিস আপনাকে ফ্রিতে দিবে না, যদি দেয় তা আমার ওর ঝামেলা আছে। যেমন আপনি বার সুইটটা এখানে ফ্রিতে পাবেন, পাওয়ার পরে যখন আপনি ইউজ করবেন তখন দেখা গেছে আপনার সিস্টেম সহ সে খেয়ে ফেলছে। আই মিন আপনি জানেন না যে আপনার সিস্টেমের ইনফরমেশন সে অলরেডি নিয়ে নিছে। তো জেনারেলি আমি যেটা করি মানে বার সুইটের কেসে, বার সুইটটা এটা তো কালিতে অলরেডি আছে, আপনি কমান্ড লাইনে শুধু বার সুইট লিখলেই সে ওপেন হবে, সেটা করতে পারেন, এখানে লিখলেই হবে। অথবা আপনি এখানে বার সুইট সার্চ করে ওপেন করতে পারেন, যে কোনোটা, এটা আপনার ইচ্ছা। আমি যেটা করছি উইন্ডোজে ইনস্টল করে নিয়েছি, কারণ এটা খুব ফাস্ট কাজ করে উইন্ডোজেরটা, আর কালিটা একটু লেট মানে স্লো কাজ করে। এইটার কাজটা কি, নেক্সটে যাই, মানে যা আছে তাই, আপনি শুধু নেক্সটে যাবেন, ঠিক আছে? মানে ডিফল্ট সেট আপ এক কথায়। মানে এটা হচ্ছে আমার কমিউনিটি এডিশন, এটা ফ্রি, মানে শেখার জন্য মোটামুটি ফ্রি যথেষ্ট। আর তারপর মোটামুটি ভালোই কাজ করা যায়, খুব বেশি যে খারাপ সার্ভিস তা না, ভালো। আপনারা যখন বাগ বাগ পাবেন বড় বড়, তখন এই ধরনের বাগ সুইট দিনের মধ্যে 2-3 বার কিনলেও সমস্যা হবে। তবে প্রাইস বেশি না, 450 না কত যেন, 1 বছরের, দেখি। ও, $450। মান্থলি না, 1 বছরের জন্য। হ্যাঁ, ও ডলার। $450 এরকমই, 450 বা 95 এরকম কিছু একটা। আমি আমি প্রিমিয়ামটা ইউজ করি না, আমি জানি না। আমি একবার করছিলাম, তো পরে যখন জানতে পারলাম যে এর মধ্যে ঝামেলা আছে, তখন থেকে বাদ দিয়ে দিছি। ওকে, যারা ইন্ডাস্ট্রি লেভেলে কাজ করে ওরা আসলে নিবে, আমি তো আসলে ইন্ডাস্ট্রিতে কাজ করি না সেভাবে, বাউন্ডারি ট্রাই করছি আর কি। যাই হোক, ওকে, এখন যেটা বলছিলাম, এই বার সুইটটা হচ্ছে, আমরা প্রক্সি নাম শুনছিলাম, এর আগে প্রক্সি নিয়ে কথা বলছিলাম। সার্ভার আর হচ্ছে আমি ক্লায়েন্ট, আমি আমার মাঝখানে যে জিনিসটা থাকে এটা একটা প্রক্সি থাকে। এখানে যাই, এই যে যেমন আমি, এটা হচ্ছে আমার সার্ভার আর এটা হচ্ছে প্রক্সি। এই লেভেলটাই হচ্ছে আপনার বার সুইটটা কাজ করে। কীভাবে কাজ করে, ধরেন আমার একটা লগ ইন ফিল্ড আছে, আমি জাস্ট আজ থেকে একটা বেসিক ধারণা দিচ্ছি। ধরেন আমার একটা লগ ইন ফিল্ড আছে, যেটার মধ্যে একটা হচ্ছে আমার ইউজার নেম আর একটা হচ্ছে পাসওয়ার্ড, দুইটা জিনিস আছে, ইউজার নেম আর একটা পাসওয়ার্ড। এখন আমরা তো কি করি যে দুইটা মেথড পড়ছিলাম, একটা হচ্ছে গেট মেথড আর একটা পোস্ট মেথড, মনে আছে?
গেট মেথডে আমার ইনফরমেশনটা দেখা যায় ইউআরএল এর মধ্যে। আমি যখন সাবমিট করি এই যে ইউআরএল দেখা যাচ্ছে, পোস্ট মেথডটা দেখা যায় না। কিন্তু আপনি যখন বার সুইট ইউজ করবেন তখন পোস্ট মেথডটাও দেখা যাবে। আপনি যে সাবমিট করছেন, পাসওয়ার্ড সাবমিট করছেন না কি সাবমিট করছেন, সেটা পোস্ট মেথডে দেখা যাবে সবসময়। এখন এটা কিভাবে কাজ করে? কাজটা হচ্ছে, ধরেন এইটা আপনার পিসি, এখানে আপনার বার সুইট আছে ইনস্টল করা। আপনি যখন এখান থেকে সাবমিট করছেন তখন সে মাঝখান থেকে ধরে ফেলবে ইনফরমেশনটা ধরে টার্মিনেট করে দেবে, সরাসরি টার্মিনেট, সেই দিকে যাইতে দিবে না, কি করবে না, এই সার্ভারে সে যাইতে দিবে না, ডিরেক্ট থামাই দিবে। ঠিক আছে, সাবমিট করার পরে এখন এখানে আসলে থামাই রাখলে আমি কি পাবো? ধরেন আপনি এই ফিল্ডগুলোতে যে ইনফরমেশনগুলো দিচ্ছেন সবগুলো প্যারামিটার হিসেবে আপনি ব্রাউজারের মধ্যে বারোসুইটের মধ্যে দেখতে পাবেন। ওকে, দুই নাম্বার হচ্ছে আমাদের কিছু হেডার ইনফরমেশন থাকে, প্রত্যেকটা পেজের মধ্যে হেডার ইনফরমেশন থাকে। ওর স্ট্যাটাস কি, ওর ফাইল টাইপ কি, ও কী ধরনের ডেটা নিচ্ছে, মানে ডেটার সাইজ কত, ইনফরমেশনগুলো থাকে। আপনি চাইলে ধরেন আপনি একটা ইমেজ আপলোড করছেন, আপনি কী করলেন, সাবমিট করার পরে প্রজেক্ট থেকে ওইটাকে ধরছেন, যাইতে তো দেন নাই, ওই জায়গা থেকে বলে দিলেন এটা ইমেজ না, এটা পিডিএফ দিয়ে সাবমিট দিয়ে দিলেন, সে সরাসরি এখানে কাউন্ট করবে কি পিডিএফ হিসেবে। বাট আপনি ফ্রন্ট এন্ডে মানে দেখাইছেন যে ওটা একটা ইমেজ, কিন্তু ব্যাক এন্ডে আপনি একটা পিডিএফ পাঠাইছেন। বুঝতে পারতেছেন এটা কী জিনিস? এমন একটা জিনিস যে আপনি ফ্রন্ট এন্ডে যেই জিনিসটা দিয়েছেন ওরে যাইতে দেন নাই, মাঝখান থেকে আটকায় রাখছেন, আটকায় রেখে নিজের মতো করে মডিফাই করে বলছেন এবার যাও, যখন বলছেন যাও সে চলে যাচ্ছে। ওকে, একটু প্র্যাকটিক্যাল দেখেন। সাপোজ বলছিলাম এই জায়গাটায় কারো ধরবো, কোন ওয়েবসাইট ধরবো, আমি এই ওয়েবসাইটটাই ধরি। প্রশ্ন হচ্ছে, ভাই আন্দাজ একটা ওয়েবসাইট ধরলেন, ওরা তো আপনাকে মামলা দেবে না, কারণ এটা হচ্ছে আপনার হ্যাকার ওয়ানের একটা ওয়েবসাইট। ঠিক আছে, এখান থেকে বাগ পাইলে আপনি টাকা পাবেন, সমস্যা নেই, এটা চালাইতে পারেন। আমি তো ইউনিভার্সিটির আর হচ্ছে কলেজের ওয়েবসাইটে ট্রাই করি। না এগুলো করবেন না, ঝামেলা করে থাকে। এখন এটা হয় কি যে ধরেন বাংলাদেশে যে অবস্থান, সেখানে আপনি কলেজ ভার্সিটিতে করলে প্রবলেম হবে না, কিন্তু কি সরকারি বিভিন্ন এজেন্সি আছে, যেমন আপনি যদি ডিজিএফআই দিয়ে অ্যাটাক চালাতে যান, সে তো অবশ্যই আপনাকে ট্র্যাক করবে, এনএসআইতে অবশ্যই ট্র্যাক করবে। যেমন আমি প্রথম দিকে দেখতাম যে ইমিগ্রেশন ওয়েবসাইটে খুব সুন্দরভাবে অ্যাক্সেস নেওয়া যায়, আপনি সেন্সিটিভ ইনফরমেশন কোনো ধরনের হ্যাসেল ছাড়াই বের করতে পারতেন। আমি করতাম এগুলো, পরে যখন জানতে পারলাম যে এগুলো ট্র্যাক হয়, হ্যাঁ, তখন থেকে আর এগুলো করি না, বাদই দিছি। টর্নেড ইউজ করলেও কি মানে রিস্ক থেকে যায় নাকি? আপনার ফুটপ্রিন্ট সব জায়গায় থাকবে, আপনি যতই যাই ইউজ করেন না কেন, ঠিক আছে, কোথাও না কোথাও থেকে যাবে। তারপরও নিজের কিছু অ্যাডভান্স কোডিং সিস্টেম আছে, মানে নিজে যদি ডেভেলপ করতে পারেন দেন ঠিক আছে। বাট প্রিমিয়াম কিছু সফটওয়্যার আছে, কিন্তু সমস্যা হচ্ছে কি যে যেই সফটওয়্যার বানা সে তো অবশ্যই ক্রাইম করার জন্য ওইভাবে বানাবে না, সে তো কিছু না কিছু ওয়ে রেখেই দিবে না। কিন্তু আমরা যেগুলো করতেছি এগুলো তো ক্রাইম, কারণ আমি যদি ইমিগ্রেশনের ওয়েবসাইটের অ্যাক্সেস নেই, এটা আমার ক্রাইম না? দেখবেন যে কোনো একটা এজেন্সি যদি ওদেরকে মেইল করে, ওরা ইনফরমেশন দিয়ে দেবে যে এই লোক এই কাজ করছে। আমি একটু গেট ইন টাচ খুঁজতেছি, কোনো একটা ইনপুট ফিল্ড খুঁজতেছি, সার্চ বাটন আছে বাট এখানে একটা ইনফরমেশন পাওয়া যাবে না, একটু বেশি খুঁজতেছি, কোথাও একটা আছে, আমি ভুলে গেছি, একটু নিচে মনে হয় এই জায়গায় একটা, হ্যাঁ এই জায়গাটায় আছে। লগইন এর এটা কই যেন দেখছিলাম। আচ্ছা সাপোজ হচ্ছে ধরেন আমি এই নিউজ লেটারের যে বক্সটা আছে, এই বক্সের মধ্যে ইনপুট দিব। ঠিক আছে, আমি একটু বার্ড সুইটটা, আচ্ছা আমি এইটা না দেখে এটা এটা নেক্সট ক্লাসে দেখাবো যে এখান থেকে আমি এই ব্রাউজারে কীভাবে কাজ করাইতেছি।
আমি ডিফল্টটা দেখাই আপাতত। এখান থেকে প্রক্সিতে আসবে, ঠিক আছে? প্রক্সিতে আসার আগে আমি একটু ব্রাউজারটা ওপেন করি। ব্রাউজারটা কোথায়? এই যে ব্রাউজার, টার্গেটের মধ্যে আসলে, টার্গেটের মধ্যে যখন আসবে তখন এই যে ওপেন ব্রাউজার নামে একটা অপশন আছে, বাটন আছে, বাটনটা প্রেস করবেন। প্রেস করার সাথে সাথে একটা ব্রাউজার ওপেন হবে। আসছে, মানে ভার্সিটি এমন একটা জিনিস, এটা আপনার সব সময় লাগবে, কম বেশি সব সময় লাগবে। এই ব্রাউজারে আমি ইউআরএলটা রাখলাম আপাতত, আমি সার্চ করি নাই কিন্তু এখন, ঠিক আছে? ধরেন সার্চ করলাম, এখানে কোনো ইনফরমেশন দেখায় নাই, কোনো ইনফরমেশন নাই। প্রক্সিতে আসেন, এই তো আসছে, কোনো ইনফরমেশন নাই। এই জায়গায় কিন্তু ঠিক পেজটা লোড হয়েছে। ওকে, আমি পেজটা কেটে দিই, সাপোজ কেটে দিলাম, পেজটা নাই। ইন্টারসেপ্ট নামের একটা বাটন আছে, ইন্টারসেপ্টটা অন করে দেন। অন হয়েছে। এইবার ব্রাউজারে কিছু একটা সার্চ করেন, ধরেন ওই ওয়েবসাইটটা আমি সার্চ করলাম, দেখবেন ওয়েবসাইটটা লোড করবে না, লোড করবে না, শুধু ঘুরবে। কেন? কারণ এই ওয়েবসাইটটা আমি যখন সার্চ করছি, সে যেই রিকোয়েস্টগুলো সার্ভারে পাঠাবে সেই রিকোয়েস্টগুলো এই যে এখানে শো করতেছে। ওর একটা কুকি আছে, কুকি ইউআরএলটা হচ্ছে এইটা, ওর যে আইডিটা আছে কুকি আইডি সেটা এটা। তারপর ওর আরও যে ইনফরমেশন আছে, যে ল্যাঙ্গুয়েজ কোনটা ইংলিশ সাপোর্ট করে, এবং আমরা হচ্ছে কোনটা লিনাক্স থেকে অ্যাপ্লাই করছি। এই যে এখানে লিখে দেন উইন্ডোজ, তাহলে বুঝে নিবে সে উইন্ডোজ থেকে আপনি চালাইতেছেন। কীভাবে যাবে দেখতেছি সেটা। আচ্ছা, এই হচ্ছে কাহিনী। এখন যেটা দেখাতে চাচ্ছিলাম সেটা হচ্ছে, আমি জাস্ট এক্সাম্পল দিয়ে এটা অফ করে দেখাইলাম যে আমি যতক্ষণ না পর্যন্ত ইন্টারসেপ্ট অফ করবো ততক্ষণ পর্যন্ত কী করবে, সে এই জায়গায় থামায় রাখবে। আমি যদি এখন ফরওয়ার্ড দিয়ে দিই সাপোজ, সে পরের স্টেপে নিয়ে যাবে, কিন্তু দেখেন আমি কোনো ধরনের মডিফিকেশন দেই নাই। ওকে, ফরওয়ার্ড যখন করলাম তখন সে কী করছে, পরের স্টেপে নিয়ে আসছে, কিন্তু আমি এখানে কোনো মডিফিকেশন দিচ্ছি দেই নাই। যদি দিতাম তাহলে কী হতো, মডিফাই হয়ে যেত। এবার ইন্টারসেপ্ট অফ করে দেন, দেখুন পেজ লোড হওয়া বন্ধ হয়ে গেছে, ইন্টারসেপ্ট বন্ধ, ফুল পেজটা খুব ফাস্ট লোড নিয়ে নিছে এখন। ওকে, আচ্ছা, এখন আমি যদি ধরেন নিচে ছিলাম, একটা ইনপুট বক্স ছিল নিচে, নিউজ লেটার, এটা দেওয়া যাবে না, এটা ওদের লাইভে তো। এখানে আমি বললাম যে একটা ইমেল দিলাম xyz@test.com। ওকে, আমি সাবমিট দিব না, সাবমিট দিলে তো সে চলেই যাবে। এর আগে আমরা একটা ইন্টারসেপ্ট অন করে নিব। ওকে, এইবার রান করেন, এখান থেকে সাবমিট দেন। সাবমিট কিন্তু দিয়ে দিছি, এই ইনফরমেশনগুলো যাওয়ার কথা ছিল। এখন আমি যে ইনপুটটা দিছি সেটা কি এখানে আছে কিনা সেটা দেখার বিষয়। সার্চ করেন, ও কেটে গেল, আবার সাবমিট দিন। এখান থেকে কিছু ইনফরমেশন দিয়ে সাবমিট দিন, কারণ ওই উপরে প্রেস করলে চলে যায়, এই সমস্যা। টেস্ট একটা কোম্পানি টেস্ট, সব টেস্ট, কান্ট্রি জানি না, মেসেজ দিব না, ইন্টারসেপ্ট অন আছে, সাবমিট দেন। আচ্ছা, কী বলতেছে এখানে, মেইল প্রবলেম, প্লিজ ইউজ বিজনেস মেইল, তার মানে এই জিমেইল সে নিবে না। আমি বললাম যে সাবমিট দেন। আচ্ছা, ইন্টারসেপ্ট অফ হয়ে আছে সামহাউ, আগেরটার সাথে কনফ্লিক্ট করছে তো, যার জন্য এটা থেমে আছে। একটু রিলোড দিই আবার, পরের রিকোয়েস্টে
রেখে দিই, আবার নতুন করে একটু ট্রাই করি, কারণ প্রবলেম হয়েছিল, লোড হয়নি। তাহলে এখনকার যে রিকোয়েস্ট সেটা চলে আসবে এখানে। আচ্ছা, এবার ইন্টারসেপ্টটা রান করলাম, তারপরে আমরা বললাম যে টেস্ট এক্স ওয়াই জেড কিছু একটা সাবমিট দিলাম। এবার এখান থেকে টেস্ট নামে কিছু আসছে কিনা। আচ্ছা, টেস্ট নামে কিছু আসে নাই, তার মানে এই রিকোয়েস্টটা এখনো যায় নাই। কাহিনিটা এই জায়গায় না, কাহিনিটা হচ্ছে ও মেইনলি ব্যাক এন্ডে কোনো ইনফরমেশন পাঠাচ্ছে না, এই জন্য এই জায়গায় কিছু আসতেছে না। এটা অফ করেন, দেখবেন যে একটা ফর্ম ওপেন হবে এই জায়গায়। এই ফর্মটা ওপেন হয়েছে, এইবার ইন্টারসেপ্ট রান করে দেন। এখন যে ইনফরমেশন দিবেন সেইটা ক্যাচ করবে। সাবমিট, লেটস চেক। এইবার একটু এই জায়গায় সার্চ করি যে মেইলটা কোথায় আছে। টেস্ট, এই দেখেন প্যারামিটারগুলো পাইতেছি। ইমেল টেস্ট @xyz, @তে কনভার্ট করে ফেলছে 50-তে। তারপর কোম্পানি নেম টেক্সট মানে টেস্ট দেখা যাচ্ছে, ফার্স্ট নেম ছিল হচ্ছে হ্যালো। এখন দেখেন জি ভাই, দেখা যায়। ফ্রন্ট এন্ডে যেই ঘটনাটা ঘটছে এই ইনফরমেশনগুলো এখান থেকে এখন চলেই গেছে। ওকে, এই জায়গায় তো নাই, তার মানে ফ্রন্ট এন্ডে যে সিনাটাইজেশন করার কথা ছিল, আমরা কি পোস্ট মেথড ইউজ করছি না উপরে, এই জন্য উপরে কিন্তু দেখা যায় না। সেই সবগুলো কি করছে, নিচে নিয়ে আসছে। এই যে মানে ব্যাক এন্ডে যে যাচ্ছে ইউআরএল এর মধ্যে নাই পোস্ট মেথড বলে, আমরা ওই জায়গায় এই জন্য এসকিউএল ইনজেকশনে চালাইতে পারতেছি না। বাট এখানে যে চলে আসছে, আমি যদি এসকিউএল চাই এই জায়গায় চালাইতে পারবো, কোনো সমস্যা নেই। জায়গায় চাইলে এসকিউএল কোড লিখে দিতে পারবো, এসকিউএল ইনজেকশন দিতে পারবো। আচ্ছা, একটু অন্যভাবে চিন্তা করি, দেখেন এইখানে যে ইমেলটা আছে, এই ইমেলটা তো ধরেন আমার ইমেল test@xyz। এইটা ফ্রন্ট এন্ড থেকে স্যানিটাইজ করছে, করে দেখলো যে এই ইমেলটা এক্সিস্ট করে না, এই জন্য সে আমাকে সুযোগ দিছে সাপোজ সাইন আপ করার জন্য। এটা এক্সাম্পল হিসেবে বলছি, সাইন আপ করার জন্য। যখন সে ব্যাক এন্ডে চলে গেছে, আই মিন আমার ফ্রন্ট পেজ থেকে প্রক্সিতে চলে গেছে, তখন যদি আমি অন্য একটা ইমেল দিয়ে দিই, ধরেন আপনার ইমেলটা দিয়ে আমি বললাম ঠিক আছে এইটা দিয়ে সাইন আপ করে দাও, অলরেডি এক্সিস্ট। বাট ডুপ্লিকেসির জন্য যদি ইউনিক না দেওয়া থাকে ডেটাবেসে, ডেটাবেসে সেট করা যায় যে শুধু ইউনিক ইমেলগুলো আসবে, এর আগে যেটা আছে সেটা নিবে না। যদি এমন কোনো সিনাটাইজার না থাকে, তখন কি হবে যে আপনার ইমেল দিয়ে আমি একটা অ্যাকাউন্ট খুলে ফেললাম যেটা অলরেডি আপনার অ্যাকাউন্ট আছে। যেমন ফেসবুকে কিন্তু এখন এক ইমেল দিয়ে ডাবল অ্যাকাউন্ট খোলা যায়। যদি এমন থাকতে হবে কিন্তু আপনার ইমেল দিয়ে আমি কী করতে পারবো, অ্যাকাউন্ট খুলে নিতে পারবো, বা আপনার অ্যাকাউন্টে লগ ইন আমি করে নিতে পারবো। ফ্রন্ট এন্ডে সে চেক করলো, দেখলো যে নাই বা এই ইনফরমেশনগুলো এক্সিস্ট করে, ব্যাক এন্ডে যাওয়ার সময় আমি এখান থেকে চেঞ্জ করে পরে হচ্ছে ফরওয়ার্ডে প্রেস করে দিলাম। তখন কী হবে, এখানে আমি যা চেঞ্জ করবো ফরওয়ার্ড করলে সেই ইনফরমেশনগুলোই মেইনলি সার্ভারে যাবে। তার মানে আমি সার্ভার আর হচ্ছে আমার যে ইন্টারফেস তার মাঝখানে মানে ইনফরমেশনটা ধরতেছি, ধরে কাজ শেষ, এরপর আমি ফরওয়ার্ড করে দিতে পারবো, তখন আমার যেখানে যাওয়ার কথা ওই ডেটাগুলো যাবে, আর ফ্রন্ট এন্ডটা সেম থাকবে। ওকে, এই গেল একটা জিনিস। এখন অনেক সময় হয় কি যে আমাদেরকে ব্রুট ফোর্স চালাইতে হয়, কীরকম, আমি এই সেম জিনিসটাকে, আচ্ছা একটু বেশি হয়ে যাচ্ছে, ওকে আচ্ছা আজকে সমস্যা নেই ভাই। থাক, আজকে বাদ দিন। আপনারা যেটা কাজ দেখাইছি এক্সেসটা দেখবেন, সার্ভার জিনিসটা আমি দেখাই দেবো, সমস্যা নেই কীভাবে নিতে হয়। আপনারা সার্ভার জিনিসটা না দেখলে হচ্ছে ওইটা আমি দেখাই, বাট এছাড়া এক্সেসের যে বিষয়গুলো আর বেসিক একটু জাভা স্ক্রিপ্টটা শিখবেন। কারণ কি আপনি যখন এক্সেসেস চালাবেন তখন তো কোড, হ্যাঁ এআই দিয়ে আমরা অনেক কোড লিখতে পারি, কিন্তু অনেক সময় এআই আপনার